যে 0 থেকে 1 এর মধ্যে ওই যে চেঞ্জটা হচ্ছে, যে অনেকগুলো ফিক্সড পয়েন্ট পাচ্ছি ওটা। ঠিক আছে, তোদেরকে আমি বলতে ভুলে গেছি, তোর স্ট্রোগাটস বইটা যদি না পাস তাহলে স্ট্রোগাটস বইয়ের একটা সলিউশনও আছে, আমি সলিউশনটা কি পাঠিয়ে দেবো। সেটাতে অড সলিউশন গুলো আছে, ইভেন্ট গুলো নেই। কিছুটা হেল্প পাবি, মানে যদি কখনো আটকে যায়। ঠিক আছে, যেহেতু অনেকটাই শিখে গেছিস তাই মানে এবার সলিউশন দেখতেই পারিস, আমি পাঠিয়ে দেবো। সাইনটা বললি আর ইয়েটা ওকে, ঠিক আছে বলে দিচ্ছি। একটা বলছিস যে এইটা n ডট ইকুয়াল টু rn 1 মাইনাস n বাই k, এটাকে নন ডাইমেনশনালাইজ করে এইরকম ফর্মে আনতে হবে, dx dটাও ইকুয়াল টু x 1 মাইনাস x, রাইট? হ্যাঁ দাদা, এটাই। ওকে, সো এটার একটা উপায় হচ্ছে যে আগের দিন আমি অনেকটাই দেখিয়েছিলাম, n বাই k কে যদি আমি ধরে নিই x, তাহলে dn dt ইকুয়াল টু আর n এর জায়গায় আমি লিখতে পারি kx 1 মাইনাস x, ওকে, dn dt 1 by r k equal to x 1 minus x। আমি যদি r কে t কে ডিফাইন করি as টাও, টাওটা হচ্ছে এখানে ক্যারেক্টারিস্টিক টাইম স্কেল। মানে ধর তুই যখনই এরকম টাইপের ইকুয়েশন সলভ করিস n ডট ইকুয়াল টু ল্যামডা n, তাহলে এর মাথায় একটা অ্যান্সার হিসেবে মাথায় একটা e টু দি পাওয়ার ল্যামডা t আসে। এবার আমি যদি 1 বাই ল্যামডাকে টাও ডিফাইন করি, তাহলে সেটা একটা ক্যারেক্টারিস্টিক টাইম স্কেল হিসেবে ডিফাইন্ড হয়, মানে 1 বাই ই ডেপথে কখন গ্রাফটা পড়ছে এরকম একটা ব্যাপার হয়। সো বা ই টু দি পাওয়ার 1 হিসেবে কতটা উঠছে, সো ই এর পাওয়ার হিসেবে আমরা টাইম স্কেলটাকে ডিফাইন করি। সেই মানে তুই রেডিওঅ্যাক্টিভ ডিকে ল এর ক্ষেত্রেও দেখেছিস যে ধর n ডট ইকুয়াল টু মাইনাস ল্যামডা n, এটার অ্যান্সার হিসেবে আসে n0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তুই ধর এইটাকে ডিফাইন করছিস এরকম ভাবে সাপোজ, আর টাও বলছিস তুই 1 বাই ল্যামডাকে, তার মানে হচ্ছে যে ল্যামডা বেসিক্যালি 1 বাই ল্যামডা হচ্ছে সেই ইন্টারভালটা যতক্ষণে যতক্ষণ বেশি মানে সরি হ্যাঁ 1 বাই ল্যামডা হচ্ছে সেই ইন্টারভালটা যতক্ষণ 1 বাই ই ফল করছে n0টা, তারপরে 1 বাই ই স্কোয়ার। এরকম ভাবে জিনিসটা তুই এখানেও পড়েছিস, তোর কি বলে ওই আরসি সার্কিটস এর ক্ষেত্রেও পড়েছিস, ই টু দি পাওয়ার মাইনাস আর সি টি এরকম ফর্মে দিয়ে এটাকে তুই টাও ভিএ লিখেছিস, দিয়ে বলেছিস টাও ইকুয়াল টু, আচ্ছা না উল্টো বললাম বোধ হয়, আর সি ইকুয়াল টু টাও আসে, তো ওটা টি বাই আর সি হয় বোধ হয়। সো এনিওয়ে তুই এইগুলোকে ডিফাইন করিস অ্যাজ সামথিং যে মানে সাম ভ্যালু যতক্ষণে আমার অ্যাকচুয়াল ভ্যালুটা 1 বাই ই ফল করে। সো এই ক্ষেত্রেও এটা যদি সলভ করিস, মানে কেউ যদি একদম ম্যাথমেটিক্যালি সলভ করিস, তাহলে দেখবি লাস্টে গিয়ে এই dn dt যদি আমি এটাকে এরকম টাও বলি ইকুয়াল টু x1 মাইনাস x, আর যদি কেউ এমনি সলভ করছে সেখান থেকেই, তাহলে দেখছিস লাস্টে গিয়ে এই টার্মটাই সরি আর কে টার্মটা এটাই ওরকম মাথায় আসতো। ঠিক আছে, সো এই জিনিসটাকেই আমি অ্যাজ আ মানে ওই ক্যারেক্টারিস্টিক সায়েন্স হিসেবে ডিফাইন তখনও করতে পারতাম। তো নাথিং ইজ বিং চেঞ্জ, এটা যদি কেউ পুরোপুরি সলভ করি সাথে এখানে ওই রকমই একটা আনসার আসবে। সেই জন্যই এটাকে জাস্ট ভেতরে ঢুকিয়ে অ্যাজ আ হোল পুরোটাকে আমি টাও হিসেবে এখন থেকেই কাউন্ট করে রাখছি, যাতে অ্যান্সারটাই টাও এর রেসপেক্টে আসে। মানে যদি আসে তাহলে ডাইরেক্টলি ইউর টাও ফর্মে আসে, তাহলে টাও এর রেসপেক্টে আমার পুরো এভলিউশনটাকে আমি দেখতে পাবো। সো দিস ইজ জাস্ট বেসিক্যালি কি হচ্ছে, গ্রাফটা এন বাই কে প্রথমে করার ফলে গ্রাফটা এরকম একটা থেকে একটা স্কেল ডাউন হচ্ছে। ঠিক আছে, এক্স এর গ্রাফ হিসেবে দেখলে জিনিসটা প্রথমত। আর যখন টি থেকে টাওতে কনভার্ট করলাম, সেটা একটা টাইম স্কেলে স্কেলিং হচ্ছে। মানে ধর জুম হচ্ছে হয়তো টাইম স্কেলে, আচ্ছা সরি এখানে আঁকা উচিত নয়, ইন টাইম স্কেল জিনিসটা হয়তো টাইম স্কেলে আরো বেশিক্ষণ ধরে হচ্ছে বা আরো কম সময় ধরে দেখছি আমি, মানে ওই পুরো প্রসেসটাই ধর মাইক্রো সেকেন্ডসে দেখছি বা ধর গিগা সেকেন্ডসে দেখছি। সো টাইম স্কেলের স্কেলিং ওটা। আর এই এন বাই কে করাটা হচ্ছে বেসিক্যালি নাম্বার স্কেল স্কেলিং। মানে এখন জিনিসটাকে আমি যদি কেটাকে কনসিডার করি মানে ক্যারিং ক্যাপাসিটি, এবং ওটাই হাইয়েস্ট ভ্যালু, এর বেশি হতে পারে না, তাহলে এন বাই কে টা হাইয়েস্ট হবে 1, তাহলে এক্স এর হাইয়েস্ট ভ্যালু হবে হচ্ছে 1, তাহলে এক্স উইল অলওয়েজ বি উইদিন দিস রেঞ্জ। তাহলে এটা একটা সুবিধা হলো যে দের ইজ নাথিং কল হাই অর লো। এখন যে কেউ 1 বা 0 মধ্যে কোনো একটা ভ্যালু বললেই বুঝতে পারবে এই সিস্টেমটা থেকে। আর সিমিলারলি টাওটার ভ্যালুও তোর আর কে এর উপর ডিপেন্ড করছে অবভিয়াসলি। সো এবার আর কে যদি কোনো একটা সিস্টেমের জন্য জানা থাকে,
ধর কিছুটা বলে দেওয়া আছে, ধর 2 আর কে হচ্ছে সামথিং 35 এরকম কিছু একটা, তাহলে ওই সিস্টেমটার জন্য টাওটা জানা থাকছে যে মানে এতটা কোন পরে এরকম ফল করে বা কিছু। সো এনিবডি ডিফাইনিং ইন টার্মস অফ 1 টাও 2 টাও 3 টাও সবাই বুঝতে পারবে যেটা কতক্ষণ বাদে দেখা হচ্ছে। সো এই জন্য হ্যাঁ বল দাদা, এটা কোন সামটা ডিসকাস করছো? এটা হচ্ছে আহ, একটা অঙ্ক দিয়েছিলাম যেটাতে লজিস্টিক ইকুয়েশনটাকে ডাইমেনশনলেস করতে হয়েছিল, মানে এই ইকুয়েশনটা থেকে এটাতে আসতে হয়েছিল, সেই অঙ্কটা করছি। তো এনিওয়ে হ্যাঁ কি বলছিলাম, সো দিস ইজ হাউ ইট ইজ সলভ। এরকম ভাবে যদি এর পরেও কোনো অঙ্ক থাকে তো তোর কাজ হবে হচ্ছে প্রথমে খুঁজে বার করা সিস্টেমটাকে স্কেল ডাউন করা যায় কিনা। মানে এখানে যেমন কে টার্মসে স্কেল ডাউন করতে পারলাম, অন্য কোনো সিস্টেমে অন্য কোনো টার্মসে হয়তো স্কেল ডাউন করা যাবে জিনিস, মানে যেই জিনিসগুলো সিমিলার। এখানে কেটা হচ্ছে নাম্বার অফ পিপল, হাইয়েস্ট নাম্বার অফ পিপল, তাহলে নাম্বারকে স্কেল ডাউন করবো কে দিয়ে। ওকে, আরটা হচ্ছে এখানে রেট অফ ইনক্রিজ, এর সঙ্গে এখানে কারো সিমিলারিটি নেই, সেজন্য আরটাকে কিছু ইউজ না করলেও চলবে। আরটাকে ডাইরেক্টলি ওখানে ঢুকিয়ে দিয়েছি টি এর মধ্যে। তাদের ডাইমেনশনলাইজ মানে ডাইমেনশনলেস করে আমার লাভটা 0 কি থেকে হলো? 1 এর মধ্যে ভ্যালুটা লাই করবে, আমার ভ্যালুটা আরবিট্রারি কোনো ভ্যালু হবে না। এটা একটা। সেকেন্ড হচ্ছে আমার ইকুয়েশনটা ডাইমেনশনলেস করার সবথেকে বড় ইম্পর্টেন্স পাবি যখন আমি পরবর্তীকালে অ্যাপ্লিকেশন ডিসকাস করতে গিয়ে বলবো যে কি করে আমরা এই সিস্টেমগুলোকে ইলেকট্রনিক সার্কিটে অ্যাপ্লাই করি, মানে দ্যাট ইজ আ পার্ট অফ কাজ যেটা আমার ল্যাবে হয়। মানে বেসিক্যালি যেটা করা হয়, যে কোনো ইকুয়েশনকে তোরা জানিসই অপ অ্যাম্প দিয়ে আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলভ করতে পারবো, ঠিক আছে। কখনো পড়িসনি, প্র্যাকটিক্যালও করানো হয়নি, কিন্তু ইটস নট টাফ, ঠিক আছে। একটা ইন্টিগ্রেটর বানাতে পারলে পুরো জিনিসটা, মানে একটা ইন্টিগ্রেটর যদি বানাতে পারিস তাহলে অবভিয়াসলি 2-3টে ইন্টিগ্রেটর বানাতে পারবি, সো জিনিসটা করা যায়, কোনো কঠিন কিছু নয়। এবার কোয়েশ্চেনটা হচ্ছে যে ইফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইটসেলফ হ্যাজ ডাইমেনশনস, তাহলে অনেক রকম প্রবলেমস মানে ক্রিয়েট হতে পারে। আমি এক্সাম্পল দিচ্ছি, ধর আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি। কিন্তু দাদা সব এখানে physical আমরা system এ যাচ্ছি। ডাইমেনশনালি কোন হ্যাঁ, বল। ভেরিয়েবলস গুলো ইকুয়াল এইটা দেখে আমি বলতে পারলাম, কিন্তু যদি এরকম করে আমার এটা কাছে একটা দেখেই করতে ইকুয়েশন হবে, থাকে না। যেখানে আমি ডাইমেনশনালি কোন ভেরিয়েবল কার সাথে ইকুয়াল হচ্ছে, তখন কি করব? যদি বুঝতে না পারি যে দেখ, ডাইমেনশনালি হ্যাঁ কোনটা ব্যাপারটা ইকুয়াল হচ্ছে হচ্ছে। যে আমাকে সিস্টেমটাকে এরকম ভাবেই ফর্ম করাতে হবে প্রথম থেকেই, যাতে আমি ডাইমেনশনলেস দিকে নিয়ে যেতে পারি, কারণ আলটিমেটলি ডাইমেনশনলেস বানাতে হবে আমাকে। সো সামহাও কোনো একটা হাইয়েস্ট ভ্যালু, কোনো একটা লোয়েস্ট ভ্যালু, এর রেসপেক্টে সিস্টেমটাকে আমাকে বানাতেই হবে। তুই যেরকম বলছিস আমি বলছি এক্সাম্পল হতেই পারে, নানান এক্সাম্পল হতে পারে। ফর এক্সাম্পল ধর এনিথিং, ধর x ডট ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস ট্যান এইচ বিটা এক্স, এই এক্সাম্পলটা ম্যাগনেটিজমের ক্ষেত্রে আসে, আমি পরে বলবো। তো এটার ক্ষেত্রে করতে গেলে, সরি বিটাটা ভেতরে, হ্যাঁ ভেতরে বাইরে একই ব্যাপার, ঠিক আছে। সো এটাকে যদি আমি করতে চাই তাহলে দেখ এখানে সেরকম কোনো প্যারামিটার নেই যেটা কারোর সঙ্গে সিমিলার, মানে এটা ফাংশন অফ এক্স এর মধ্যে হিসেবে আছে, তো এটা একটা নাম্বার, এটা কিন্তু নাম্বার নয়, এটা কোনো একটা ভ্যারিয়েবল হতে পারে, মানে ভ্যারিয়েবলটা এর ভিতরে ঢুকে আছে। সো এখানে কিছু করা যাচ্ছে না, কিন্তু এবার এখানেও একটা উপায় আছে। ধর এই বিটাটাকে, মানে এই বিটা এক্সটাকে আমি কিছুটা ডিফাইন করলাম, এটা ওয়াই হয়ে গেল, ঠিক আছে। মানে প্রত্যেকটা সিস্টেমে কোনো না কোনো ভাবে কিছু, আমি আরো এক্সাম্পল দেখছি দাদা যেখানে এখানে কিছুই করা যাচ্ছে না, আমি দেখছি আরো। যদি নাই পাওয়া যায় তাহলে তোকে ফিজিক্যাল সিস্টেমটাকে সেরকম ভাবে বানাতে হবে যাতে তুই মানে ডাইমেনশনলেস করতে পারিস, কারণ পড়ার সুবিধাগুলো আমি তোকে বলছি। না করতে পারলেও সলভ করা যায় ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, কিন্তু কনসেপচুয়ালি বুঝতে অসুবিধা হয়। যেমন এই লজিস্টিক ইকুয়েশনের ক্ষেত্রে বললাম যে হাই লো কাকে বলবো তার কোনো ঠিক নেই, সো আমি এক্স ডিফাইন করলে 0 আর 1 এর মধ্যে বলতে পারছি। আরো এক্সাম্পল দিচ্ছি যেখানে আরো সুবিধাগুলো বলছি। ধর এই ইকুয়েশনটাই, যে এক্স ডট ইকুয়াল টু হোয়াটএভার এনিথিং, কি যা খুশি নিতে পারি, বেকার ভাবছি। এক্স ডট ইকুয়াল টু এক্স, ঠিক আছে। আচ্ছা আর একটু কঠিন কিছু নেই, এক্স ডট ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2। তো দিস ডিফারেন্সিয়েশন হ্যাজ নো প্রবলেম, মানে এনিবডি ক্যান সলভ দিস, ঠিক আছে। ম্যাথমেটিক্যালি এটার কোনো অসুবিধা নেই সলভ করতে, এটা একটা অ্যান্সারও আসবে। প্রবলেমটা হচ্ছে যখন তুই সিমুলেট করতে যাবি সিস্টেমে, আচ্ছা আরেকটু এরকম ভাবে, হ্যাঁ যখন তুই সিমুলেট করতে যাবি সিস্টেমে, ইলেকট্রনিক সিস্টেমে, ধর ইজ সামওয়ান রেকর্ডিং দিস মিট, অর্জুন করছে হয়তো সম্ভবত। তো হ্যাঁ যখন তুই সিস্টেমে যাবি ইলেকট্রনিক সিস্টেমে, তখন তোর এই এক্স স্কোয়ার টার্মটা হয়ে যাচ্ছে, মানে ইলেকট্রনিক সিস্টেমে বেসিক্যালি কি অপ অ্যাম্প গুলোর থেকে যা হচ্ছে সবই তো ভোল্টেজ, ঠিক আছে। সো যখন তুই সিমুলেট করতে যাবি তখন তুই দেখবি তোর ইকুয়েশনটা সামহাও এরকম একটা কিছু দাঁড় করাতে হবে, মানে সামথিং মাইনাস সি আর ডিভিডিটি ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস মানে সাম ভোল্টেজ স্কোয়ার। আমি এক্স্যাক্টলি এরকম ভাবে বলছি, এটা মানে এটা নয়, পরে দেখাবো। সামহাট এরকম একটা ফর্মে লিখতে হবে, ঠিক আছে। এই ভি, এখানে ভি স্কোয়ার আছে মানে ভোল্টেজ স্কোয়ার, এখানে ভোল্টেজ আছে, আমার ইকুয়েশনটা ডাইমেনশনটাই ম্যাচ করবে না। মানে আলটিমেট যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা ভোল্টেজে আসলেও সেই এইখানে যে ঠিকঠাক মানে
আমি ইনপুট গুলো দেওয়ার পরে ও যে ঠিকঠাক রকম ক্যালকুলেট করছে বা কিছু, সেইগুলো নিয়ে আমি শিওরলি বলতে পারবো না, বিকজ নট এভরিথিং ইজ ভোল্টেজ, সামওয়্যার ইট ইজ ভোল্টেজ স্কোয়ার, সামওয়্যার ইট মাইট বি ভোল্টেজ কিউব, হোয়াট এভার, মানে সিস্টেমটা অনুযায়ী পুট করেছি। আবার এই টার্মটা 8 + 2টা একটা নাম্বার, সো এটাকে কি করে ঢোকাবো সেটা একটা কোয়েশ্চেন। মানে দ্য পয়েন্ট ইজ আনলেস এভরিথিং ইজ নন ডাইমেনশনালাইজড, আমি ইলেকট্রনিক সিস্টেমে পড়তে গিয়ে নানা রকম প্রবলেমস হতো, মানে আমি ভুল করতে পারি সোজা কথায়। সো সেই জন্য আমাকে একদমই নন ডাইমেনশনাল ফর্মে আনতে হবে জিনিসটাকে। মানে এখানে ধর এক্স স্কোয়ার আছে, এটা একটা ডাইমেনশন আছে, স্কোয়ার ডাইমেনশন, এটা এক্স ডাইমেনশন আছে, মানে হোয়াট এভার, এটা ধর যা খুশি একটা ডাইমেনশন আছে, এটা একটা এরকম ডাইমেনশন, এইগুলো নিয়ে কাজ করা যাবে না। আমাকে সামহাও বাই কিছু একটা দিয়ে ডিভাইড ফর্মে আনতে হবে, দিয়ে এখানে সেটাকে মাল্টিপ্লাই করে রাখতে হবে, যাতে প্রত্যেকটা শুধু নাম্বারস হয়, দিয়ে নাম্বারকে আমি সিম্পলিসিমাস, যে ইকুয়েশনটা আসবে সেই ইকুয়েশনটা অনুযায়ী ভাববো, সেই ইকুয়েশনটার নিচে ধর ডি টাও আসবে, তাহলে টাও টাইমের রেসপেক্টে ভাববো, মানে দ্যাটস আ নিউ টাইম স্কেল ফর মি, টি টাইম রেসপেক্টে ভাববো না। সো এইটা হচ্ছে বক্তব্যটা, যে নন ডাইমেনশনালাইজ করাটা অত্যন্ত প্রয়োজন, বিকজ নানা রকম সুবিধা আছে। একটা হচ্ছে যে হাই লো বুঝতে পারবো, সেকেন্ড হচ্ছে আমি সিমুলেট করতে পারবো ইলেকট্রনিক সার্কিটস এর, শুধু ভোল্টেজেস দিয়ে সিমুলেট করতে পারবো, ভোল্টেজ স্কোয়ার এইসব নিয়ে ভাবতে হবে না। এই দুটোই মাথায় আসছে মধ্যে। থার্ডলি হচ্ছে অনেক সিস্টেম অ্যানালিসিস করতে অনেক সুবিধা হয়ে যায়। যেমন একটা এক্সাম্পল দিই, আচ্ছা এক্সাম্পলটা আমি একটা অঙ্ক করা শুরু করি, একটা ফিজিক্যাল সিস্টেম নেওয়া শুরু করি, তাহলে এক্সাম্পলটা বুঝে যাবি। তো থার্ড সুবিধাটা বলছি আমি। আর কোনো অসুবিধা আগের দিনের অঙ্কে যেগুলো আমি পরে করে দিতে হবে? ওকে, তাহলে আমি এক্সাম্পলটা বলি। একটু ম্যাথমেটিক্যাল, সেই জন্য আমাকে একটু দেখে করতে হবে, বেকার ইকুয়েশন গুলো ভুল লিখে লাভ নেই। সাইন এক্স এর অঙ্কটা দাদা, আচ্ছা হ্যাঁ, সাইন এক্স অঙ্কটা পিছনে লিখে একবার। ও আচ্ছা, পেয়েছি। আচ্ছা অঙ্কটা আমি পুরো সলভ করছি না, আমি হিন্ট দিচ্ছি, ঠিক আছে? তোরা ট্রাই করিস, সেটা একটু ভালো অঙ্ক। অঙ্কটা ছিল x dot equal to rx minus sin x, okay, bifurcation diagram basically, okay. তো ফার্স্টলি কনসিডার যে দাদা বলছি যে কোন একটা আরবিটারি ফাংশনের জন্য এফএক্স এর জন্য বাইফার্কেশন পয়েন্টটা না, হাতে গ্রাফটা এঁকে বার করাটা ভীষণ মানে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, পারছি না, ওটাই করতে হবে। ওটাই আস্তে আস্তে শিখতে হবে। দিস ইজ বেসিক্যালি, আমি প্রথম থেকেই বলে আসছি, এই এটাই তাই, জাস্ট গ্রাফ ড্র করা। প্রথম মানে ইনফ্যাক্ট শুরু করার আগে থেকেই বলে এসেছি, এটাই হচ্ছে গ্রাফ ড্র করার, মানে পুরোটা জুড়ে গ্রাফই ড্র করে যাবে, আর কিছু নেই। মানে এটা ম্যাথমেটিক্যালি সলভ করতে চাই না বলেই এটা, যদি ম্যাথমেটিক্যালি সলভ ওকে করিস ঠিক তাহলে আছে। এই এটার কোনো লাভ নেই। সো একটা উপায় হচ্ছে গ্রাফের একটা অ্যাপ নাবা, নাবিয়ে তুই ডিফারেন্ট চেঞ্জ করে করে দেখ কিরকম চেঞ্জ হচ্ছে, দিয়ে মাথায় ভাব যে চেঞ্জ গুলো কেন হচ্ছে, তারপরে নিজের থেকে ভাবার চেষ্টা কর। মানে এরকম ভাবেই আস্তে আস্তে শিখতে পারবি। মানে অবভিয়াসলি প্রথম প্রথম খুব কঠিন লাগবে, বাট গ্রাফিং, আমি একটা অ্যাপ পাঠাচ্ছি, ওটা খুব ভালো অ্যাপ। মানে অনেক অ্যাপ আছে অবভিয়াসলি, ডেসমোস এন্ড অল, বাট এই অ্যাপটাই আমি ডেরিভেটিভ সব একসঙ্গে পুট করে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্মে লিখে যায়, তো পাঠিয়ে দেবো আমি একটা অ্যাপ। ওকে দাদা। প্র্যাকটিস করে জিনিসগুলো শেখার আছে। খুব কঠিন লাগলে বলবি, আমি বুঝিয়ে দেবো কোন গ্রাফটা কেমন হচ্ছে। ওকে, সাপোজ আর এক্স যদি আমি করি, প্রথমে ধর আর ইকুয়াল টু 1 ধরছি। বেসিক্যালি আর এক্স ইকুয়াল টু সাইন এক্স, যেই পয়েন্টগুলোতে হবে সেই পয়েন্টগুলো আমার স্টেবল পয়েন্ট, ফিক্স পয়েন্ট, সরি ফিক্স পয়েন্ট। তাহলে এইটা যদি করি, আচ্ছা একটুখানি চাপ হয়ে যাচ্ছে আঁকার, একটা অন্য কালার দিয়ে আঁকি। ব্যাপারটা হচ্ছে, আমি একটু জুম করি আর কি। ব্যাপারটা হচ্ছে এই সাইনের যেখানে পিকটা হবে সেটা হবে এর মানে 1 এ গিয়ে পিকটা হয়, কিন্তু সেটা হবে সাম ভ্যালু অফ π/2, which means 1.5 কিছু একটা ভ্যালু থেকে, ঠিক আছে? 1.6 বা 1.56। আর এই rx গ্রাফটা যদি আমি 1x দিয়ে শুরু করি, এটা 1 এ পৌঁছবে, এই 1 ভ্যালুতে পৌঁছবে একদম 1 ফনে গিয়ে, মানে এরকম ভাবে বেরিয়ে যাবে, ঠিক আছে? সো সামথিং লাইক দিস উইল হ্যাপেন, যে একটা কাট করবে, তারপর এরকম যাচ্ছে, তো এদিকে এরকম হলো, আর এদিকে একটা কাট আছে, সিমিলার, একদম সিমেট্রিক, ঠিক আছে? তাহলে কটা কাট হচ্ছে? মানে এটার সঙ্গে এই সাইন এক্স এর সঙ্গে এটা 3টে কাট হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আর ইকুয়াল টু 1। আর ইকুয়াল টু যদি সামহাট বুঝতেই পারছিস যে একটা কোনো ভ্যালুর পরে গিয়ে এই 3টে কাট আর থাকবে না, মানে এই যে সাইন এক্স এর এই ব্যাপারটা আছে, গ্রাফটা এরকম একটা জায়গায় চলে আসবে। খুব হাই একটা আর এর ভ্যালুর জন্য এটা হতেই পারে, স্লোপ যখন বেশ হাই হবে, ঠিক আছে?
সেই ভ্যালুগুলোকে অ্যানালিটিক্যালি বার করতে হবে, সেগুলো এঁকে বোঝা যাবে না যে কোন ভ্যালুতে হবে, বাট আমার ভ্যালু দরকার নেই, বাইফার্কেশন ডায়াগ্রামটা দরকার। সো কোনো একটা সময় কোনো একটা আর মাছ গ্রেটার দেন 1 গিয়ে এরকম একটা ফর্ম আসবে, যখন আমার কোনো কাট নেই। প্রথম যেই এটা বেঁকতে বেঁকতে এদিকে আসবে, হঠাৎ করে দুটো পয়েন্ট দেখা যাবে এক্সট্রা, তেমন এটা একটা পিচ ফর্ক, মানে টোটাল 3টে পয়েন্ট চলে আসছে। একটা পয়েন্ট ছিল তার থেকে 3টে পয়েন্ট। দাদা এটা মাইনাস সাইন এক্স, কিন্তু প্লাস সাইন এক্স এর প্লটটা করেছো না, মানে মাইনাস সাইন এক্স হলে তো এটা বাঁ দিকে শিফট করবে। আর এক্স ইকুয়াল টু সাইন এক্স প্লট করেছি। আর এক্স ইকুয়াল টু সাইন এক্স মানে হচ্ছে তখনই আমার ফিক্স পয়েন্ট, রাইট? তো এই দুটো প্লট করেছি। তাহলে আর মাছ লেস দেন 1 কি হবে? তখন জিনিসটা আরো বেঁকতে শুরু করবে, এবং তখন আস্তে আস্তে আরো কাটস তৈরি করতে শুরু করবে, এবং কাট কিন্তু একসঙ্গেই গজাবে, এইদিকেও গজাবে ওইদিকেও গজাবে। গট দি পয়েন্ট? তাহলে মানে আরো এক্সট্রা দুটো করে 3টে পয়েন্ট, এরকম করতে করতে আর যখন 0 হবে তখন পুরো ইনফাইনাইট পয়েন্টস আছে, মানে পুরো সাইন এক্স গ্রাফটাই কাট করেছে, ঠিক আছে? তারপরে যেই 0 থেকে একটু বেঁকতে শুরু করবে আবার, মানে তাহলে এবার নেগেটিভ আর এর জন্য ধরছি, তখন ইনফিনিটির কোনো একটা সাইনের মাথা থেকে বেরিয়ে গেছে, তার মানে কমতে থাকছে পয়েন্ট, ওইদিকেও কমছে এদিকেও কমছে, ঠিক আছে? এরকম কমতে কমতে যখন আবার এইদিকে খুব হাই হয়ে যাবে তখন আর পয়েন্ট থাকবে না। সো 0 থেকে পজিটিভে যেটা ঘটছে 0 থেকে নেগেটিভও সেটাই ঘটছে, ঠিক আছে? জাস্ট এইদিকে বাড়ছে আর নেগেটিভের দিকে গেলে আস্তে আস্তে কমতে কমতে আবার একটা পয়েন্ট হয়ে যাবে 0টা, ঠিক আছে? তাহলে দিস ইজ পিচ ফর্ক বাইফার্কেশন। একদম একদম শুরুতে যখন আর একটু করে বেঁকছে প্রথম পিচ ফর্কটা হচ্ছে। স্টেবিলিটি অফ সেন্টারটাও দেখবি পাল্টে গেছে, ঠিক আছে? এই দুটো দিক স্টেবল হয়ে গেছে, সেগুলো একটু বুদ্ধি লাগালেই বুঝতে পারবি যে কোন গ্রাফটা উপরে নিচে। তারপরে আরো বেঁকছে যখন, ওই স্টেবিলিটি গুলো থাকছে, ঠিক, মানে ফিক্স পয়েন্ট গুলো থাকছে, আর সঙ্গে আরো এক্সট্রা ফিক্স পয়েন্ট তৈরি হচ্ছে, ঠিক আছে? তার মানে মানে যত এরকম কন্টিনিউয়াসলি ফিক্স পয়েন্ট তৈরি হচ্ছে তার মানে সেইগুলো আগে একটা পিচ ফর্ক। তাহলে আগের পয়েন্টটা স্টেবিলিটি গুলো ইন্টারচেঞ্জ হয়ে যাবে, এবং সেটা তুই কোন গ্রাফটা উপরে কোনটা নিচে এরকম দেখলেই বুঝতে পারবি, ঠিক আছে? এরকম করে কন্টিনিউয়াসলি পয়েন্টস ক্রিয়েট হতে থাকবে দুটো দিকে, যখন তোর আর আস্তে আস্তে এরম ভাবে বেঁকছে পয়েন্টস ক্রিয়েট হচ্ছে, কি হচ্ছে পুরো 0 অবধি, 0 থেকে ইনফাইনাইট পয়েন্টস ক্রিয়েট হয়েছে, মানে তোর ছবিতে আঁকারই জায়গা থাকবে না, ঠিক আছে? সামহাট একটা এরকম পুরো ছড়িয়ে গেছে। 2-3টে আঁকলেই বুঝতে পারবি কি হচ্ছে, তারপর ড্যাশ দিয়ে দিতে পারিস, দিয়ে 0-র পরে কি হবে তখন জিনিসটা এবার আরো এদিকে বেঁকছে, মানে আরো কমছে পয়েন্টস। তো তার মানে কমাটা ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু সাব ক্রিটিক্যাল পিচ ফর্ক, মানে এদিক থেকে শুরু হয়ে জয়েন হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে সাব ক্রিটিক্যাল পিচ ফর্ক। সুপার ক্রিটিক্যাল হচ্ছে এখান থেকে শুরু হয়ে ওইদিকে পিচ ফর্কটা হওয়া। সাব ক্রিটিক্যাল মানে ক্রিটিক্যাল ভ্যালুর আগে এক্সিস্ট করছে তারপর এক্সিস্ট করছে না। তার মানে এবার যখন তোর ভ্যালুটা 0 থেকে বেঁকছে তখন সাব ক্রিটিক্যাল হচ্ছে, মানে তখন জিনিসটা এরকম ছড়ানো থেকে আস্তে আস্তে জুড়ছে। সো ছবিটা কাইন্ড অফ একটা সিমেট্রিক বাইফার্কেশন ডায়াগ্রাম যতদূর আমার মনে হচ্ছে, ঠিক আছে? আমাকে নিজে একবার করে দেখতে হবে। সো দিস উইল বি দ্য বেসিক আইডিয়া, ঠিক আছে? তো একবার ট্রাই করিস। আর কোনো এখানে কোয়েশ্চেন আছে কি, মানে এইটা রিলেটেড আর কি ছিল? এটাই ছিল, মানে স্টেপ বাই স্টেপ করতে বলেছে। সো তুইও স্টেপ বাই স্টেপ করবি, ঠিক আছে? তো ক্লিয়ার আইডিয়াটা? এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক, মানে আলটিমেট বাইফার্কেশন ডায়াগ্রামটা সামহাট আমার যেটা মনে হচ্ছে এরকম কিছু একটা আসবে, বাট আমাকে ক্লিয়ারলি দেখতে হবে, ঠিক আছে? আমি শিওর না, মানে জাস্ট ডোন্ট ব্লাইন্ডলি ডু দিস। আমি কি একবার নিজে পড়ে দেখবো। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং অঙ্কটা, মানে পরে গিয়ে আবার জুড়ে যাবে। আমার মনে হচ্ছে এই অঙ্কটা কোথাও একটা অ্যাপ্লিকেশন আছে, আমি আবার খুঁজে দেখবো, আমি এটা দেখেছি, ঠিক আছে? আমি দেখবো। আচ্ছা, এনি কোয়েশ্চেন? ওকে ওকে। তো আমি যেটা করাচ্ছিলাম, যেটা করালে ওই নন ডাইমেনশনালাইজ করার আরেকটা সুবিধা পাবি। দেখি ওই অঙ্কটা কোথায়, দাঁড়া দেখছি। ওকে, লেজারের খুব বেসিক একটা ভার্সন, ভেরি বেসিক। লেজারের থ্রেশহোল্ড এক্সিস্ট করে, এই কনসেপ্টটাকে জাস্ট পুট আপ করবো। থ্রেশহোল্ড ইন দ্য সেন্স, আগের দিন আমি বলছিলাম লেজার মানে হচ্ছে যে আমার সলিড স্টেট লেজার, দেয়ার আর সাম অ্যাটমস, যে অ্যাটমগুলোকে এক্সাইট করে রাখা হয়েছে, একটা পপুলেশন ইনভার্সন হয়েছে, মানে আমার অ্যাকচুয়ালি থাকা উচিত হচ্ছে গ্রাউন্ড স্টেটে বেশি পপুলেশন আর এক্সাইটেড স্টেটে কম পপুলেশন। সামহাউ বাই সাম পাম্পিং আমি একটা পপুলেশন ইনভার্সন করে রেখেছি, সেইগুলোর ফিজিক্সে আমি ঢুকছি না, যার ফলে আমার গ্রাউন্ড স্টেটের থেকে বেশি পপুলেশন ওপরে এক্সিস্ট করছে। এবং এই জিনিসগুলো হচ্ছে ফার ফ্রম ইকুইলিব্রিয়াম সিস্টেম, আমি আগে এই কথাগুলো বলেছি। সো এইসব সিস্টেম অনেক ইন্টারেস্টিং ফেনোমেনা দেখা যায়। যাক গে, তো উপরে উঠে বসে আছে। এবার এই পুরো জিনিসটা ধর একটা রেজোনেটর ক্যাভিটির মধ্যে আছে, অপটিক্যাল রেজোনেটর, মানে যার মধ্যে লাইট সারাক্ষণ মানে কি বলবো, তার ভেতরেই ঘুরতে থাকে আর কি, দিয়ে একটা অ্যামাউন্ট অফ লাইট বেরোয়। সো ওই অপটিক্যাল ক্যাভিটির মধ্যে ধর একটা অ্যামাউন্ট অফ ফোটন ছেড়ে দেওয়া হয়েছে।
এবার দিয়ে পাম্পিং স্টার্ট করা হয়েছে লেজার ফিল্ডের, মানে এক্সাইটেড স্টেটে বেশ কিছু অ্যাটমস আছে, ফোটনগুলো ওই এক্সাইটেড অ্যাটমগুলোর সঙ্গে ইন্টারাক্ট করে অ্যাটমগুলোকে নিচে স্টেটে নামায়, যার ফলে লাইট বেরোয়। এবং এটা কন্টিনিউয়াসলি হয়, এই যে লাইটটা বেরোলো সেটাও ইন্টারাক্ট করে অ্যাটমগুলোর সঙ্গে, বাকি ফোটনগুলোর সঙ্গে, এবং এই প্রসেসটার মাধ্যমে দেখা যায় যে পুরো কোহারেন্ট একটা অ্যামাউন্ট অফ লাইট বেরোয়। কিন্তু সেটা সবসময় হয় না, মানে এক্সাইটমেন্টটা একটা মিনিমাম ভ্যালু থাকতে হয়, যার পরে গিয়ে এই কোহারেন্সটা আসে, মানে যার পরে গিয়ে লেজার ফর্ম। তার আগে অবধি এক্সাইটেড অ্যাটমকে নামাচ্ছে, লাইট তৈরি হচ্ছে, যেরকম নর্মাল লাইটটার দিকে সেরকমই লাইট তৈরি হচ্ছে, যেটা নানা ডিরেকশনে থাকতে পারে। বাট একটা পার্টিকুলার থ্রেশহোল্ডের পরেই লেজার অ্যাকশনটা হঠাৎ স্টার্ট হয়, ঠিক আছে? এটা যারা লেজার পড়েছিস তারা জানবে, সেটাকে লেজার থ্রেশহোল্ড বলে। তো সেটার এক্সিস্টেন্সটা লেজারের খুব বেসিক একটা মডেল কনসিডার করেই দেখানো যায়, এর থেকে ভালো কনসিডার করলে আরো ভালো আসবে। তো সেই বেসিক মডেলটাকে আমি ডিসকাস করছি, এর থেকে ভালো মডেলগুলো বইটাই আছে, কিন্তু সেইগুলো 1D দিয়ে করা যাবে না, মানে সেখানে অ্যাটলিস্ট দুটো ভেরিয়েবলের ভ্যারিয়েশন দেখাতে হবে। তো সেই জন্য খুব সিম্পল একটা মডেল দেখাচ্ছি আমি, যেখানে একটা ভ্যারিয়েশন দিয়ে দেখানো যাবে। কি কি ভ্যারিয়েবল এখানে লাগবে আমার? প্রথমত লাগবে হচ্ছে নাম n, একটা নাম্বার অফ এক্সাইটেড অ্যাটমস যে কোনো মুহূর্তে, সো এটা টাইমের ভেরিয়েবল। আর n, ছোট n, যেটা হচ্ছে নাম্বার অফ ফোটন এই মুহূর্তে। এই দুটো ভ্যারি করবে সবসময়, ঠিক আছে? n হচ্ছে এক্সাইটেড স্টেটে যে কটা আছে সেগুলো নামবে, নেবে, ফোটন ছাড়বে। নামবে কেন? কারণ ফোটন ওর সঙ্গে এমনি ইন্টারঅ্যাক্ট করছে, ঠিক আছে? সো দিস ইজ দ্য বেসিক আইডিয়া। এবং সারাক্ষণই এই ক্যাভিটির মধ্যে ফোটনস ঘুরছে, সো সারাক্ষণই এই ফোটনগুলোই, এই এন ফোটনগুলোই ধাক্কা মেরে এনকে নামাবে। সো দিস আর রিলেটেড, এন আর এনটা, ঠিক আছে? সো প্রশ্ন হচ্ছে যে এন ডট, মানে আমি দেখতে চাইছি যে লেজারের অ্যাকশনটা কখন স্টার্ট হয়, তার মানে ফোটনগুলো কখন কোহেরেন্ট হয়ে যায়। তাহলে আমি বেসিক ভেরিয়েবল এই ফোটনের ভেরিয়েবলটাকেই ধরছি। এন ডট ইকুয়াল টু একটা টার্ম গেইন হচ্ছে, মানে একটা অ্যামাউন্ট অফ ফোটনের গেইন হচ্ছে। সেটা কেন হচ্ছে? সেটা হচ্ছে মানে সেটা কিসের উপর ডিপেন্ড করে হচ্ছে? গেইনটা হচ্ছে যে এই মুহূর্তে কতগুলো এক্সাইটেড স্টেটে অ্যাটম আছে সেগুলো পুরো ফল করতে পারে, তাই তার উপর ডিপেন্ড করবে। সেকেন্ড হচ্ছে যে অলসো ডিপেন্ডস অন যে এই মুহূর্তে কতগুলো ফোটন আছে, কারণ ফোটনটাই ওইগুলোর সঙ্গে ইন্টারাক্ট করে ওটাকে নেওয়া হবে। সো এই দুটোর একসঙ্গে প্রপোর্শনাল মানে মাল্টিপ্লাই ফর্মে লিখতে পারি। এবার এদের একটা সিম্পল রেট টার্ম দিলাম GNN, ঠিক আছে? এই টার্মগুলো কেন আসে তার একটা খুব সহজ এক্সাম্পল, মানে রিজন দিতে পারি যে n ইন্টু n n স্কোয়ার হয়ে যাচ্ছে, অথচ বাঁদিকে আমার n আছে। সো dn dt 1/dt এরকম একটা ফর্ম আনতে হবে। সো সেই জন্য একটা রেটের কনসেপ্ট আনতেই হবে, মানে একটা প্যারামিটার যেটা রেটটাকে ডিফাইন করা হবে। সো সেই জন্য এই প্যারামিটারগুলোকে আনা হয় আর এগুলো দিয়ে আমি রেটটাকে চেঞ্জ করতে বাড়াতে পারবো, কমাতে পারবো। সো এইটা হচ্ছে আমার গেইন টার্ম, কতগুলো ফোটন আমার লেজার ফিল্ডে গেইন হচ্ছে। এবং সেটা আরেকবার রিপিট করছি, কেন গেইন হচ্ছে? বিকজ নাম্বার অফ এক্সাইটেড অ্যাটম এবং নাম্বার অফ ফোটনের মধ্যে সারাক্ষণ একটা ইন্টারাকশন চলছে। সো ইট উইল ডিপেন্ড বোথ অন n অ্যান্ড ছোট n। এবার একটা অ্যামাউন্ট অফ লসও হচ্ছে, সেই লসগুলো কি কারণে হতে পারে? সব থেকে বেসিক মডেলটা কনসিডার করছি, তাই এখানে লস হওয়ার একমাত্র উপায় হচ্ছে যে এই ক্যাভিটির থেকে যদি ফোটন লিক করে যায় কোনো দিকে। সো একটা অ্যামাউন্ট অফ n আমি এই মুহূর্তে যতগুলো আছে তার উপরই ডিপেন্ড করবে কত লিক হবে। মানে 100টা থাকলে যত লিক হবে, 10টা থাকলে তার থেকে কম লিক হবে, সেরকম একটা স্ট্যাটিস্টিক্যাল আইডিয়া করছে। তাহলে এখানেও একটা রেট টার্ম দেবো কে, এইটা হচ্ছে আমার খুব বেসিক, ভেরি ভেরি বেসিক মডেল অফ লেজার, ঠিক আছে? এটা হেকেন বলে একজন সায়েন্টিস্ট প্রথম কনসিডার করেছিল। হেকেন বলে একজন নন লিনিয়ার ডাইনামিক্স এর লোক, সে খুব ফেমাস একটা ফিল্ড দিয়ে গেছে, যে ফিল্ডটা নিয়ে এখন প্রচুর কাজ হয়। ফিল্ডটার নাম হচ্ছে সাইনারজেটিক্স। সাইনারজেটিক্স এর আরো একটা অ্যাপ্লিকেশন আছে। উনি সাইনারজেটিক্স বলতে যেটা বুঝতেন সেটা হচ্ছে সেলফ অর্গানাইজেশন, ঠিক আছে? সেভারাল সিস্টেমস এরকম সেলফ অর্গানাইজ করে, তো তাদের স্টাডিটাকে সাইনারজেটিক্স বলছেন। শুধু সেলফ অর্গানাইজেশন না, আরো অনেক কিছু তার মধ্যে চলে আসে, আমি পরে বলবো। তো সেই তার প্রথম উদাহরণ হিসেবেই হেকেন লেজারটা দেখিয়েছিল। ওকে, এনিওয়ে, তারপরে হচ্ছে যে এখানে আমি দুটো ভেরিয়েবল হয়ে যাচ্ছে, একটা বড় এন, একটা ছোট এন। তো মডেলটাকে সিম্পলিফাই করতে হবে, কারণ আমার আদারওয়াইজ আমার একটা এন ডটের ইকুয়েশন লিখতে হবে, কিন্তু সেটা লিখলে তো আমার টু ভেরিয়েবল ইকুয়েশন হয়েছে, যেটা এখন আমরা হ্যান্ডেল করতে শিখিনি। তাহলে মোছো, তাহলে আমাকে সামহাও একটা খুব সিম্পল এন কে এন এর টার্মস রিলেট করে একটা ইকুয়েশন ভাবতে হবে। এবং এখানে হেকেন ধরেছিলেন যে যদি মনে করি যে ওপরে n0 খানা অ্যাটম এমনিই বসে আছে, ঠিক আছে, লেজার ফিল্টার অ্যাবসেন্সে, মানে অপটিক্যাল পাম্পিং করে রেখে দিয়েছি, এবার ফোটন এসে পড়েনি এখনো, ঠিক আছে, বা লেজার অ্যাকশনটা শুরু হয়নি এখনো। তো সেই অবস্থায় n0 খানা অ্যাটম আছে, সেখান থেকে যতগুলো ফোটন ফল করবে তার উপর ডিপেন্ড করবে যে কতগুলো n0 কমছে। n হচ্ছে কতগুলো ফোটন এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো দের ইজ এ চান্স যে তার সঙ্গে কমাটা রিলেটেড, সেই কমার একটা রেট দিয়ে দিলাম আলফা। আবার বলছি, n0 এমনিতে বসে আছে আর n খানা ফোটন এই মুহূর্তে ক্যাভিটির মধ্যে আছে।
তো দের ইজ আ চান্স যে এই এন খানা ফোটনই এন জিরো থেকে মাইনাস হয়েছে, আবার নাও হতে পারে, মানে একটা ফ্র্যাকশন অফ দ্যাট হতে পারে, ঠিক আছে, বিকজ এই এনটা আমি যেই ফোটন দিয়েছি তার জন্য তৈরি হয়ে থাকতে পারে, শুধু এখান থেকেই বেরিয়েছে এরকম নয়, নাই হতে পারে। সো এরকম একটা ইকুয়েশন লিখছি যেখানে আলফাটা একটা ফ্র্যাকশন, ঠিক আছে। তাহলে এটার মধ্যে যদি আমি ঢুকিয়ে দিই তাহলে এটা দাঁড়াচ্ছে জি এন জিরো মাইনাস আলফা এন মাইনাস কে এন। ওকে, তাহলে এন কে এক জায়গায় করে নিই, ছোট এন কে এবং বড় এন কে, না বড় এন নেই আর, সরি, সব কনস্ট্যান্ট এখন। সো ইট উইল ফর্ম, আচ্ছা আমি একটা এন মিস করেছি, দাঁড়া এক মিনিট, হ্যাঁ একটা এন বাইরে যাবে, এখানে হচ্ছে এটা হচ্ছে পুরোটা হচ্ছে এন, বড় এন, তাহলে একটা ছোট এন থাকবে, রাইট? ওকে, তো যদি ছোট এন গুলোকে এক জায়গায় করি, জি এন জিরো এন মাইনাস আলফা জি এন জিরো এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার টার্মটাকে আলাদা রাখছি আর এই ছোট এন টার্মগুলোকে একসঙ্গে নিচ্ছি, তাহলে এটা দাঁড়াচ্ছে এন জি এন জিরো মাইনাস কে মাইনাস আলফা জি এন জিরো এন স্কোয়ার। দিস ইজ এন ডট ইকুয়াল টু, মানে এটাই আমার আলটিমেট লেজারের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে, এটা একটা নন লিনিয়ার ইকুয়েশন দাঁড়াচ্ছে, ঠিক আছে, নন লিনিয়ার 1D ইকুয়েশন। 1D মানে হচ্ছে একটা ভেরিয়েবল, এই ক্ষেত্রে কি কি প্যারামিটার আছে, জি একটা কনস্ট্যান্ট হিসেবে ধরতে পারি কিংবা প্যারামিটারও ধরতে পারি, আমার ইচ্ছে, মানে যখন যা সুবিধা হবে। জি হচ্ছে গেইনের টার্মটা, কিন্তু ইউজুয়ালি এগুলো কনস্ট্যান্ট হয়, ঠিক আছে, লেজারের জন্য কনস্ট্যান্ট হয়। এন জিরো হচ্ছে নাম্বার অফ এক্সাইটেড অ্যাটমস শুরুতে যা ছিল, কে হচ্ছে রেট কনস্ট্যান্ট অফ ডিকে। দাদা এন স্কোয়ারে এন জিরো টার্মটা এলো করে? ওহো থ্যাংক ইউ, হ্যাঁ আসবেন, আলফা জি এন স্কোয়ার, থ্যাংক ইউ। তো এবার যদি আমি এটাকে দেখে চিনতে পারছি এটা কোন বাইফার্কেশনটা দিতে পারে, কোন একটা নর্মাল ফর্ম, কোন একটা ক্যানোনিক্যাল ফর্ম, মানে তার সঙ্গে মিলছে। কোনটা? ট্রান্সক্রিটিক্যাল বাইফার্কেশন। ট্রান্সক্রিটিক্যাল বাইফার্কেশন। কিন্তু এটা যে এখনো মিলছে সেটা শুধু আমি এই এখানে একটা এন আছে এখানে এন স্কয়ার আছে সেটা দেখে বলছি, কিন্তু এখনো ওই ফর্মে আসেনি। ওই ফর্মে আনার একটা উপায় হচ্ছে যে আমি যদি এই টার্মগুলোকে একসঙ্গে এক জায়গাতে নিয়ে এখানে নিচে নামিয়ে দিই তাহলে এটা দাঁড়াবে একটা আর এক্স মাইনাস এক্স স্কোয়ার ফর্মে। তো এই যে আমি এই দুটোকে কাজ এক জায়গায় নিয়ে নিচে নামিয়ে দিচ্ছি, মানে ধর এন ডট ইকুয়াল টু এন জি এন জিরো মাইনাস এ বাই আলফা জি মাইনাস এন স্কোয়ার, তাও কিছুটা হলে ওটার মতো দেখতে লাগে, মানে তাও কিছু না, মানে অ্যাকচুয়ালি ওটার মতোই দেখতে লাগছে, ঠিক আছে, ওই এক্স ডট ইকুয়াল টু আর এক্স মাইনাস এক্স স্কোয়ার। হাউএভার এখন তাহলে আমাকে এই গোটা একটা প্যারামিটার নিয়ে, মানে একটা প্যারামিটার বানাতে হবে উইচ ইজ নট আ ফিজিক্যাল প্যারামিটার, মানে এই পুরো জিনিসটা তো একটা ফিজিক্যাল প্যারামিটার না, এর মধ্যে প্রচুর প্যারামিটার আছে, কে আছে জি আছে, তো অ্যাজ আ হোল এটা একটা গোটা প্যারামিটার হিসেবে ভাবাটা একটু মানে চাপের, কিন্তু মাথায় রাখতে হবে যে এর মধ্যে অনেক প্যারামিটার আছে। তো এটা একটা উপায়, এখানে আমি পুরোটাকে একটা আর ধরে নিতে পারি। আরেকটা উপায় হচ্ছে যে আমি জিনিসটাকে আরেকটু সিম্পলিফাই করে ডাইমেনশনলেস করার চেষ্টা করতে পারি, সেটা হচ্ছে ডিএন ডিটি পুরোটাকেই ওখানে ওই টি এর মধ্যে ঢুকিয়ে দিতে পারি, দিয়ে টিটাকে টাও বানিয়ে দিতে পারি। দাদা এখানে যদি আলফা জিটা দিয়ে ভাগ করো দুদিকে তাহলে তো এন ডট বাই আলফা জিও থাকবে একটা। ওহো ইয়া, তাহলে দ্যাট মেক্স মোর সেন্স, ইয়া সেটাই করতে যাচ্ছিলাম, থ্যাংক ইউ। তার মানে এখানে একটা এমনি, সরি রাইট, তো এখানে একটা আলফা জি আছে, তো এটাকে যদি আমি টি এর মধ্যে ঢুকিয়ে দিই দিস উইল বি একটা ডিএন ডি টাও, তো এটা একটা রিস্কেলিং হলো। আর এখানে যদি আমি দাঁড়া একটু ভেবে নিই, না এখানে কিছু করতে হবে না, এটাকে আমি জাস্ট একটা আর বলে দিচ্ছি, তো একটা আর এন মাইনাস এন স্কোয়ার। তো এই যে এখানে রিস্কেলিংটা করলাম, এই রিস্কেলিংটার ফলে টাইমটা ডাইমেনশনলেস হয়ে গেল, মানে আমি বলতেই পারি যে আলফা জি জিনিসটা, মানে এই যে টাওটা বানাচ্ছি এটাকে ডাইমেনশনলেস টাইম বানানোর জন্য আমাকে জাস্ট বলতে হবে যে আলফা জি প্যারামিটারটাকে আমি 1/টাইম কনসিডার করছি, সো দ্যাট টাও উইল বি ডাইমেনশনলেস। সো বেসিক্যালি প্যারামিটার গুলোকে ইউজ করে আমি জিনিসটাকে সিস্টেমটাকে ডাইমেনশনলেস বানানোর চেষ্টা করছি। সুবিধা হচ্ছে নানা রকম, প্রথমত হচ্ছে আমি জাস্ট 0 থেকে 1 এর টার্মে বলতে পারি জিনিসটাকে, সেকেন্ড হচ্ছে যে আমি সিস্টেমটাকে সিমুলেট করতে পারবো ইলেকট্রনিক্স দিয়ে, থার্ড হচ্ছে যে দেখতে আমার অনেকটা আমার নর্মাল ফর্মগুলোর মতো আনা যেতে পারে,
সো এইগুলো হচ্ছে সুবিধে, ঠিক আছে, মানে মানে নানা রকম কারণে ডাইমেনশনালাইজ করে নিতে হয় এবং চেষ্টা করতে হবে এমন ইকুয়েশনস লেখা যেটা ডাইমেনশনালাইজ করতে পারবো, তবে আমার অ্যানালিসিস করতে সুবিধা হবে, না করতে পারলে অসুবিধা নেই, ঠিক আছে। সো এনিওয়ে লেট মি কাম ব্যাক। তাহলে তোরা বুঝতে পারছিস এটা ট্রান্সক্রিটিক্যাল ফর্মেই আসবে। সো আমি আর এটাকে অতটা নষ্ট করছি না, ইকুয়েশনটাকে এরকম ফর্মেই রাখছি যাতে চিনতে পারিস যাতে। সো দিস ইজ দ্য লেজার ইকুয়েশন। এটা থেকে থ্রেশহোল্ডটা কি করে আসবে দেখ, খুব সিম্পল। ফিক্স পয়েন্ট কোথায় কোথায় আছে প্রথমে বার কর। আশা করি অনেকে বার করে ফেলেছে অলরেডি। একটা ফিক্স পয়েন্ট হচ্ছে 0 অবভিয়াসলি, আরেকটা ফিক্স পয়েন্ট হচ্ছে k/gn0। না, এক মিনিট বল, এটা ফিক্স পয়েন্ট কি? আচ্ছা আমি করে দিতে, বল বল বল। আরে কেউ করিসনি বল, ইটস নট দ্যাট টাফ। GN0 minus K by alpha G. gn0 minus k/alpha g, okay. gn0 minus k/alpha g. So everyone agrees with this? সেটাই হবে আর কি হবে। anyway তাহলে এই দুটো যদি n স্টার হয় তোরা অলরেডি এখন স্টেবিলিটি অ্যানালিসিস করতে পারিস। মুছে দিলাম। f' n স্টার বসাতে হবে। একটা হচ্ছে যখন 0 সেটার জন্য, একটা হচ্ছে যখন gn0 minus alpha minus k/alpha g সেটার জন্য। তাহলে প্রথমে f' n করতে হবে, ইকুয়েশনটা মুছে দিলাম। একবার দেখি ইকুয়েশনটা, n dot equal to gn0 minus k n minus alpha g। এটা ড্যাশ হবে হচ্ছে gn0 minus k minus 2 alpha g। তো এটাতে আমাকে একবার বসাতে minus 2 alpha g n, তাহলে একবার বসাতে হবে হচ্ছে 0 বসালে এই টার্মটা থাকবে না, তো সেটা হবে gn0 and আমি পজিটিভ সবসময় আসবে না, কারণ হতেই পারে k is greater than এটা। তাহলে এটা পজিটিভ আসবে নেগেটিভ আসবে, আমি আসছি সেটা। সেকেন্ডলি হচ্ছে এইটা যদি পুট করিস তাহলে আলফা জি কেটে যাবে, রাইট? এন এর জায়গায় পুট করছি, আলফা জি কেটে যাবে, তাহলে ওপরে হবে 2 ইন্টু gn0 minus k, আর এখানেও আছে gn0 minus k, তাহলে এইটা মাইনাস 2 ইন্টু এইটা, তাহলে মাইনাস অফ এইটা। সো এটা আসছে। এবং ভেবে দেখ ট্রান্সক্রিটিক্যালের নর্মাল ফর্মের ক্ষেত্রেও একটা টার্ম আসে এইরকম, একটা টার্ম আসে এরকম। ট্রান্সক্রিটিক্যালে একদমই এরকমই আসে, মানে যখন ওই স্টেবিলিটি বার করিস একটা টার্ম এরকম, একটা টার্ম এরকম। এবং বুঝতেই পারছিস যে এই টার্মটা কে যদি গ্রেটার দ্যান ওইটা হয় তাহলে পজিটিভ হবে, না নেগেটিভ হবে। সিমিলারলি এটাও তার উল্টোটা হবে। তার মানে একটা কিছুর রেসপেক্টে বুঝতেই পারছিস যে স্টেবিলিটি চেঞ্জ হচ্ছে। হোয়াট ইজ দ্যাট কন্ডিশন? কন্ডিশনটা হচ্ছে যদি কে গ্রেটার দ্যান gn0 হয় তাহলে একরকম ঘটনা ঘটবে, যদি কে লেস দ্যান gn0 হয় তাহলে একরকম ঘটনা ঘটবে। কোন প্যারামিটার, সরি কোন ভেরিয়েবল, মানে এখানে কোনটাকে নিয়ে কাজ করতে হবে আমাকে, সেটা হচ্ছে ছোট এনটা নেই, বড় এনটা আছে। এটা কনস্ট্যান্ট যদিও, তাও এটা বড় এনের একটা নাম্বার। তাহলে এইটার রেসপেক্টিভ হবে যে যখন আমার n0 এরকম এইরকম হবে তখন একটা ঘটনা ঘটবে, আর যখন n0 এরকম হবে তখন একরকম ঘটনা ঘটছে। মানে তখন তার রেসপেক্টে এইটা স্টেবল বা আনস্টেবল হবে, এটা স্টেবল বা আনস্টেবল হয়ে যাবে। তো ইট ইজ জাস্ট যেরকম ট্রান্সক্রিটিক্যালি হয়, দুটো ব্রাঞ্চ আসে দিয়ে পুরো একটা ব্রাঞ্চ স্টেবল, মানে জাস্ট স্টেবিলিটিটা ট্রান্সক্রিটিক্যাল এটাই হয়, ক্রিটিক্যালের অ্যাবাউটে স্টেবিলিটি এক্সচেঞ্জ হয়ে যায়। আর জিরোতে সবসময় একটা স্টেবিলিটি থাকে, সেইখানে তার স্টেবিলিটি এক্সচেঞ্জ হয়ে যায় আর অন্য স্টেবিলিটিটাও এক্সচেঞ্জ হয়ে যায়। সো একবার ট্রান্সক্রিটিক্যালটা দেখ, পেছনে পড়ে মনে পড়ে যাবে। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই দিকে আমি n0 অ্যাক্সিস আনি, ঠিক আছে, কারণ n0 রেসপেক্টেই আমার সব বাইফার্কেশনটা দেখতে পাচ্ছি, একটা চেঞ্জ ইন সিস্টেম বিহেভিয়ার দেখতে পাচ্ছি। n0টা যদি আঁকি, আর এখানে যদি আমি আঁকি হচ্ছে n স্টার বেসিক্যালি, ঠিক আছে, তাহলে একটা n স্টার 0তে আছে
আরেকটা n স্টার, let me rub this all, একটা n স্টার সবসময় জিরোতে থাকে, দিয়ে স্টেবিলিটি এক্সচেঞ্জ হবে জিরোর অ্যাবাউটে। আরেকটা n স্টার এরকম স্ট্রেট লাইন মতো আসে, এসে মানে একটা 45 ডিগ্রি বা 30 ডিগ্রি কিছু একটা স্ট্রেট লাইন মতো আসে, দিয়ে অন্যদিকে সেটা স্টেবল আনস্টেবল হয়ে যায়, জাস্ট স্টেবিলিটি ইন্টারচেঞ্জ হয়। ট্রান্সক্রিটিক্যালের ছবিটা দেখ, আগের ছবি পেজের ছবি, তাহলে মনে পড়ে যাবে। সো এটার ক্ষেত্রে ইন্টারচেঞ্জটা হবে এরকম একটা ভ্যালুর অ্যাবাউটে, যেটা হচ্ছে k/g। ঠিক আছে, k/g এর অ্যাবাউটে গিয়ে মানে তার আগে অব্দি জিনিসটা gn0 মাইনাস k, আর তার আগে মানে হচ্ছে k/g লেস দেন, তার আগে হচ্ছে k/g লেস দেন n0, তার মানে এইটা ইজ নেগেটিভ, তার মানে স্টেবল। এবং তারপরে জিনিসটা আনস্টেবল হচ্ছে। তারপরে এইটা আনস্টেবল হয়ে যাচ্ছে, এবং অন্য যে টার্মটা থাকে এরকম একটা কোনো টার্ম, যেটা হচ্ছে এই টার্মটা, মানে যেটা এই ফিক্স পয়েন্টটা gn0 মাইনাস k, সেই টার্মটা বেসিক্যালি মাইনাস অফ ওইটা ছিল, তার মানে সেই টার্মটা বেসিক্যালি এটা যা ঘটছে তার উল্টোটা ঘটছে, তার মানে তার আগে অবধি এ ডেফিনেটলি আনস্টেবল ছিল। মানে আমি আর ডিটেলস অ্যানালাইজ করছি না, এগুলো এখন দেখেই বোঝা যাচ্ছে, আর এটা স্টেবল হয়ে যাচ্ছে অ্যাবাউট দিস k/g ভ্যালু। কারণ ওই একটু আগে লিখেছিলাম, আমি আবার লিখছি, ইকুয়েশনে মুছে দিলাম, যে k/g যখন লেস দেন n0 তখন একরকম ঘটনা ঘটছে, আর গ্রেটার দেন n0 হলে একরকম ঘটনা ঘটছে। সেগুলো এখানে পুট করলেই বুঝতে পারবি যে কোনটা স্টেবল হচ্ছে কোনটা আনস্টেবল হচ্ছে। মানে একটুখানি দুটো লাইন ধরে তোদের পড়তে হবে, আমি শর্টে করলাম, তুই চাইলে জায়গা ছাড়তে পারিস, দিয়ে একদম করে দেখিস যে একবার এটা গ্রেটার হলে একবার এটা পজিটিভ আসবে, এটা নেগেটিভ আসবে, আর এটা নেগেটিভ এটা পজিটিভ। সেই হিসেবেই আমি ছবিগুলো এঁকেছি, আমি একবার এঁকেছি, যদি তোর ডাউট থাকে তুই ইকুয়েশনটা মানে হাতে করে দেখতে পারিস। সো তাহলে এই ছবিটার দিকে এবার আমরা তাকাই। প্রথম কথা হচ্ছে ফোটন নাম্বার নেগেটিভ হওয়ার কোনো মানে নেই, তাহলে এই নিচের কোয়াড্রেন্টটার কোনো মানে নেই, এবং এক্সাইটেড অ্যাটমের নাম্বারটাও নেগেটিভ হওয়ার কোনো মানে নেই, তার মানে এই কোয়াড্রেন্টটারও কোনো মানে নেই। সো আমি জাস্ট এইটুকুটা অ্যানালাইজ করবো। তাহলে কি দাঁড়াচ্ছে, যখন শুরু হচ্ছে একটা অ্যামাউন্ট অফ n0 যখন আছে সিস্টেমে, মানে n0 এই অ্যামাউন্ট অবধি যখন আছে k/g ভ্যালু অবধি, n0টা কি নাম্বার অফ এক্সাইটেড অ্যাটম দিয়ে শুরু করছে, যেটা দিয়ে, তার মানে আমার প্রথমে কতগুলো ওপরে তুলে রাখা আছে, ঠিক আছে, অপটিক্যাল পাম্পিং করে। সো ওটাই প্রথমে বলছিলাম যে এই ওপরে তুলে রাখতে হয়, তারপর ফোটন দিতে হয়। এটাই যদি একটা মিনিমাম থ্রেশহোল্ড অবধি না তুলে রাখা হয়, তাহলে লেজারটা জিরোতেই স্টেবল থাকে, মানে নাম্বার অফ সিমুলেটেড ফোটন জিরোতেই স্টেবল থাকে। হঠাৎ করে একটা থ্রেশহোল্ডের পরে দেখা যায় লেজারটা টার্ন অন হয়ে গেছে, মানে যদি একটা বেশি নাম্বার অফ n0 তুলে রেখে দিস, তারপরে লেজার অ্যাকশনটা স্টার্ট করিস, দেখা যায় যে জিরো স্টেবিলিটি নেই, মানে ও চাইছেই যে ফোটন সংখ্যা বাড়াতে, নয় এরকম কিছু একটা ভ্যালু হবে, নয় এরকম কিছু একটা ভ্যালু হবে, নয় এরকম একটা ভ্যালু হবে, ঠিক আছে, মানে একটা অন্য স্টেবিলিটি পেয়ে যায়। সো দিস ট্রান্সক্রিটিক্যাল মডেল এক্সপ্লেন্স যে আফটার ইনক্রিজিং n0 হঠাৎ করে কেন লেজার অ্যাকশন স্টার্ট হয়ে যায়, কারণ হঠাৎ করে এই পয়েন্টটা আনস্টেবল হয়ে গেছে, ও অন্য স্টেবল পয়েন্ট খুঁজছে, সেটা এখানে আছে। সো একটা অ্যামাউন্ট অফ ফোটন বেরোবেই, ঠিক আছে। সো দিস কাইন্ড অফ প্রুভস যে কেন একটা থ্রেশহোল্ড এক্সিস্ট করে ফর লেজার। ভেরি সিম্পল মডেল, ভেরি সিম্পলিফাইড মডেল। এর থেকে অনেক কঠিন মডেলস আছে, যেই মডেলগুলোতে অ্যাকচুয়ালি এই বড় এনটারও একটা ইকুয়েশন ধরে নেয়, দিয়ে এন ডট আর বড় এন ডট মিলে তারপর সলভ করে, বাট সিমিলার দেখা যায়। তো ওইগুলো আমরা সেকেন্ড 2D তে গিয়ে, তো এইটা ছিল একটা এক্সাম্পল যে ট্রান্সক্রিটিক্যালের। আগের দিন আমি ট্রান্সক্রিটিক্যাল পড়িয়েছিলাম এবং বলছিলাম লেজার অ্যাকশনটা বোঝাবো। আরো একটা মডেল কনসিডার করি। মডেলস কনসিডার করলে জিনিসগুলো ক্লিয়ার হবে যে কোথায় কোথায় অ্যাপ্লাই করছি, কিভাবে অ্যাপ্লাই করছি। বল, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন? লেজার নিয়ে, লেজারের ফিজিক্স নিয়ে পড়িস না? আমি নিজেই জানি না খুব ভালো। ওকে, তাহলে আরেকটা এক্সাম্পল কনসিডার করি, যেটা তখন দেখাচ্ছিলাম। এটা কিছুটা তোদেরকে করতে দেবো, কিছুটা আমি করবো। এক্স ডট ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস বিটা ট্যান এইচ এক্স, না তখন একটু অন্য দেখেছিলাম, এখন একটু অন্য করলাম, সরি। ঠিক আছে, এই ইকুয়েশনটা আসে, তোরা স্ট্যাটিস্টিক্যাল যদি করে থাকিস দেখবি যে যখন আইজিং মডেল কনসিডার করিস, তার লাস্টে গিয়ে আইজিং মডেলের ক্ষেত্রে ইয়েটা পার্টিশন ফাংশনটা এরকম দেখতে আসে না। এক মিনিট, কোনটা আসে আমার মনে পড়ছে না, দাদা বোধহয় কাই এইচটা এরকম দেখতে হয়। কাই মানে হচ্ছে তোর সাসেপ্টিবিলিটি ফাংশনটা বোধহয় এরকম দেখতে হয়, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। হ্যাঁ এরকমই হবে, ইট ইজ সামথিং, হ্যাঁ এক্স্যাক্টলি সামহাট এরকমই হবে। যদি কেউ পড়ে থাকি একটু আমায় কারেক্ট করিস, ঠিক আছে। সম্ভবত সাসেপ্টিবিলিটি ফাংশনটা এরকম দেখতে হয়। তো এনিওয়ে, গ্রাফটা কিরকম ভাবে আঁকবো?
মানে একটু আগে কৃতিকা বোধহয় বলছিলি না, ঐশী বলছিলি যে গ্রাফ কি করে আঁকবো। এই গ্রাফগুলো আঁকা অসম্ভব, ঠিক আছে? এখানে বিটা ট্যান এইচ আছে, মানে ট্যান এইচ এক্স আছে, তার সঙ্গে এক্স কে ভেবে এরকম আঁকাটা অসম্ভব। তো হোয়াট উইল আই ডু, আমি আলাদা করে এক্স আর বিটা ট্যান এইচ আঁকবো যেরকম করছি। প্রথমে বিটাকে 1 ধরে নিই, মানে এমনি ট্যান এইচ গ্রাফ আঁকি। ট্যান এইচ ইজ গ্রাফ যেটা স্যাচুরেট করে যায় মোটামুটি। কি করে বললাম, যদি এটা নিয়ে ডাউট থাকে, প্রথমত তো এগুলো গ্রাফ করতে করতে শিখে যাবি। ট্যান এইচ মানে হচ্ছে এরকম একটা জিনিস, সাইন এইচ এক্স বাই কস এইচ এক্স, মানে এরকম বা এরকম। ওকে, সো যখন আমি ইনফিনিটি বসাচ্ছি, সো আচ্ছা ইনফিনিটি বসলে ল্যাপিটাল রুল ইউজ করতে হবে। দাঁড়া, এখানে কি ইনফিনিটি এত বসাতে পারবো? দাঁড়া, ইনফিনিটি বসলে ইনফিনিটি হয়ে যাচ্ছে মাইনাস, না এখানে ল্যাপিটাল রুল দিয়েও ইনফিনিটি বসাতে পারবো না। পারবো কি? দাঁড়া, হ্যাঁ পারবো। ল্যাপিটাল রুল লাগালে এটা হচ্ছে উপরের টার্মটা হয়ে যাচ্ছে, একবার ডিফারেন্সিয়েট করলে এখানে প্লাস চলে আসছে, আর নিচটাকে ডিফারেন্সিয়েট করলে এখানে মাইনাস চলে আসছে। তাতে কি দাঁড়াচ্ছে, এটা আসছে, হ্যাঁ বল, কমন নিয়ে বসলে সুবিধা হবে। ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখছি দাদা এটা মনে হয় ম্যাগনেটাইজেশনের ফর্ম, ট্যান হাইপারবোলিক দিয়ে। ম্যাগনেটাইজেশন কার্ভ, হ্যাঁ হ্যাঁ, তো সেখান থেকে সাসেপ্টিবিলিটি আনা যায়, ঠিক বলেছে, এটা ম্যাগনেটাইজেশন কার্ভ একদম। অরবিন্দ বলছে ওটাকে ইকুইভ্যালেন্স কমন নিলে সুবিধা হবে, ঠিকই বলেছে, থ্যাংক ইউ। ইজ 2x, ইজ 2x -1 আর 2x + 1, থ্যাংক ইউ। সো আমি যদি এখানে, ওকে ঠিক আছে, মাইনাস ইনফিনিটি বসলে আমাদের বোঝাই যাচ্ছে যে -1 আসছে, আর প্লাস ইনফিনিটিও বসানো যাবে এখানে, জাস্ট একটুখানি উপর নিচ করে নিতে হবে, তো তখন দেখা যাবে এটা +1 আসছে। তো এরকম একটা 1 এ গিয়ে স্যাচুরেট করবে, এরকম একটা -1 এ গিয়ে স্যাচুরেট করবে। সো দিস ইজ ট্যান এইচ গ্রাফ, ঠিক আছে? বিটাটা চেঞ্জ করলে কি হবে? ভেরি ক্লিয়ার, ভেরি সিম্পল, আমার রেট অফ এই গ্রাফটা আরো ফাস্টার হবে বা আরো স্লোয়ার হবে। 2 ট্যান এইচ এক্স হলে এখানে যেরকম আছে তার থেকে ফাস্টার হবে স্যাচুরেশনটা। সো ইট উইল বি সামহাট লাইক দিস, ট্যান এইচ বিটা এক্স হতো মেবি, না না এটাই হবে। এই বিটাটা হচ্ছে বেসিক্যালি সাসেপ্টিবিলিটি টার্মটা আসে বা কিছু একটা, আমি ভুলে গেছি, আমাকে এক্সাক্ট দেখতে হবে। মানে বিটাটাই ওর ক্ষেত্রে প্যারামিটার ভ্যারি করা যায় আর কি, বিটাটা বাইরে হবে। ভেতরে কিছু একটা রাখতে পারিস, ভেতরে অনেক টার্ম থাকবে, তবে সেটা প্যারামিটার হিসেবে ধরবো না, মানে ওই পুরোটাকে মিলিয়ে এক্স হচ্ছে। প্যারামিটার যেটাকে ধরে এটার ক্ষেত্রে সেটা সম্ভবত ওই কাইটাই, সেটা বোধহয় বাইরে থাকে বা কিছু একটা, আমার এক্স্যাক্টলি সিস্টেমটা মনে পড়ছে না, মনে পড়লে বলবো। আমি দেখছি এখানে আছি না, দাঁড়া আমি বলে দেবো। এটা প্যারামিটারটাকে বাইরে কনসিডার করে, মানে সেটা কি আমি সেটা বলে দেবো। ফিজিক্যালি ম্যাগনেটিক ফিল্ড থাকে একটা, হতে পারে, এক্সাক্ট মনে পড়ছে না, দেখবো একবার। ওকে, সো বিটা যখন বাড়ছে, মানে বিটা গ্রেটার দেন 1 হলে ওপরের গ্রাফটা, লোয়ার দেন 1 হলে আরো ফ্ল্যাটার হচ্ছে, দিয়ে স্যাচুরেট করছে। বাট স্যাচুরেট করবেই, ঠিক আছে, 1 এ গিয়ে সেটা বিটা লোয়ার দেন 1। ওকে, -x এর গ্রাফ কিরকম হবে? হ্যাঁ, বিটাটা ট্যান এইচ এর ভেতরেই হয়। আরে বাবা, ওই বিটা এই বিটা নয়, যে বিটাটা লিখছি ওটা এই বিটা, তুই বিটা যেটা হবে সেটা না, এটা এমনি একটা প্যারামিটার ধরেছি। প্যারামিটারটাকে মানে মানে ওই ট্যান এইচ এক্স এর বাইরে যে টার্মটা আছে সেটাকে ভ্যারি করানো যায় ফিজিক্যালি। সেই টার্মটা কি আমার মনে পড়ছে না, সেই টার্মটার জন্য ওখানে প্যারামিটারটাকে বিটা হিসেবে দিচ্ছি, মানে ওটা আমার যত মনে হচ্ছে ম্যাগনেটাইজেশন হতে পারে, ঠিক আছে, মানে যেটাকে ভ্যারি করানো যায়, সেই জন্য ওটাকে প্যারামিটার ধরে। ভেতরে অনেক কিছু থাকতেই পারে, সেইগুলোকে আমি ধরছি না, সেটাকে পুরোটা মিলিয়ে এক্স ধরছি, ঠিক আছে? যেটাকে ভ্যারি করতে পারে ফিজিক্যালি সেটাকে প্যারামিটার ধরছে, সেটা বাইরে যে টার্মটা থাকে ওটা কি আমি ভুলে গেছি। ডোন্ট মানে ইভেন বদার অ্যাবাউট দ্যাট, ঠিক আছে? জাস্ট সিস্টেমটা কনসিডার কর, পরে আমি মনে করে বলবো ফিজিক্যাল মানে বাইরের টার্মটা অ্যাকচুয়ালি ফিজিক্যালি মানে। ওকে, সো আরেকটা গ্রাফ হচ্ছে, সরি, একটা হচ্ছে বিটা ট্যান এইচ, আরেকটা হচ্ছে এক্স। এক্স হচ্ছে μ0² n, ভেতরে তো না বাইরে? হুম, ওই বিটা যেটা তুমি বললে μ0² n, μ0² n, μ0² n। তোরা ভুল করছিস, তোরা যে গ্রাফটা তোরা যে ইকুয়েশনটা বলছিস সেটা এক্স ডট নয়, তোরা অ্যাকচুয়ালি ইকুয়েশনটা জানিস না, আমারই ভুল হয়েছে। এক্স ডটের ইকুয়েশন কোথেকে জানবি? এটা একটা চেঞ্জ ইজ টাইমের সঙ্গে ওটা ম্যাগনেটাইজেশনের চেঞ্জের ইকুয়েশন। সরি, এটা তোরা জানিস না, এটা আমায় দেখে বার করতে হবে। তোরা যেটা বলছিস ওটা অন্য কোনো ইকুয়েশন বলছিস, ঠিক আছে? ইটস নট ডট, এটা একটা তোর উইথ রেট অফ টাইম সিস্টেমটা চেঞ্জের একটা ইকুয়েশন, ফেজ ট্রানজিশন একটা ইকুয়েশন। সো ফেজ ট্রানজিশন ইকুয়েশন তোরা পড়িস না, আমায় একবার দেখে বলতে হবে, ঠিক আছে? ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, আমি ভুল বলেছি, এটা তোরা পড়িস না, মানে আমি বুঝেছি তোরা অন্য একটা ইকুয়েশনের সঙ্গে মেলাচ্ছিস। আইজিং থেকে আসে তো না, আইজিং থেকে আসে, হাউএভার তুই যেটা পড়েছিস সেটা এক্স ডটের ইকুয়েশন পড়িসনি, মানে রেট অফ চেঞ্জ উইথ মানে টাইমের সঙ্গে চেঞ্জ হিসেবে কিছু পড়িসনি। ফেজ ট্রানজিশনের আলাদা একটা এরকম ইকুয়েশনই আসে ডট দিয়ে,
সেটা সম্ভবত পরেশ বরণতলে আছে, অনেক বইতেই আছে। তোরা যেটা পড়িস সেটা মানে ওই রেট অফ চেঞ্জ দিয়ে কোনো ইকুয়েশন পড়িস না, আই জাস্ট রিমেম্বার। ওকে, এনিওয়ে বলছিলাম, হ্যাঁ এক্স একটা লাইন হচ্ছে সেটা এটা, আরেকটা হচ্ছে ওই বিটা ট্যান এইচ এক্সট্রা। নাও ব্যাপারটা হচ্ছে বিটা যত চেঞ্জ হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পারছিস যে আমার এই এক্স এর রেসপেক্টে জিনিসটা দুদিকে বেরোচ্ছে। অ্যান্ড দিস এক্স্যাক্টলি লুকস লাইক, এটাকে যদি তুই ঘুরিয়ে দিস, দিস এক্স্যাক্টলি লুকস লাইক এরকম একটা ঘটনা। এবং এটা তোরা অলরেডি পড়েছিস, এরকম একটা বাইফার্কেশন, যে এরম থেকে এরম হওয়া। বলতো কোন বাইফার্কেশন এটা? কোন বাইফার্কেশন এটা? ক্রিটিক্যাল। বিটা যত বাড়ছে তত হচ্ছে, এটা সুপার ক্রিটিক্যাল, তাই না? ও তার মানে পিচফর্ক। হ্যাঁ পিচফর্ক, অবশ্যই তিনটে হয়েছে। তাহলে এটা যদি আমি ড্র করি, কোনো একটা বিটা ভ্যালু, ও হ্যাঁ জানি সেটা কোথায়, বলতে হবে কোন বিটা ভ্যালুর ক্ষেত্রে এই পিচফর্কটা তৈরি হচ্ছে, জাস্ট ছবি থেকে বা ভেবে বুদ্ধি করে, কারণ প্লট করা তো মানে এক্সাক্ট সম্ভব নয়, জাস্ট বুদ্ধি করে বলতে হবে যে কোন বিটা ভ্যালুতে এটা করছে। ট্যান এইচ এক্স এর কোনো ভ্যালু ট্যালু জানিস? উপায় কিন্তু আছে। একটা উপায় হচ্ছে, আগের দিনে আমি দেখিয়েছি, ট্যানজেন্ট হয়ে যায় যখন তারপরেই ওই কাটটা হবে, ঠিক আছে? তো সেটা করাটা একটু কঠিন এখানে দুম করে বার করা, কারণ ট্যানজেন্ট করলেও এটা আসবে cot h x এর ফর্মে, সেই হাইপারবোলিক ফর্মেই থাকবে, ঠিক আছে? However, that will make it a bit easier because তখন ইকুয়েশনটা এরকম দাঁড়াবে যে tan h x এর ইয়েটা আমি ভুলে গেছি, সম্ভবত cot h x ই হয়, cot square h x ই হয়, মাইনাস হতে পারে একটা, ইকুয়াল টু 1 হিসেবে দাঁড়াবে, কারণ তখন অন্যদিকে x ছিল তো ওটা 1 হয়ে গেছে। সো দ্যাট উইল বি আ বিট ইজিয়ার টু ফাইন্ড ইন ক্যালকুলেটর, ঠিক আছে? তো সেরকম একটা ভ্যালু দাঁড়াতে হবে। সো কোনো একটা এরকম ভ্যালুতে গিয়ে জিনিসটা ঘটবে, তার মানে বিটার কোনো একটা ভ্যালু আছে, আমি যদি বিটার রেসপেক্টে করি উইথ রেসপেক্ট টু দ্য ফিক্স পয়েন্টস হচ্ছে এক্স এর, কোনো একটা ভ্যালু অফ বিটাতে গিয়ে হঠাৎ করে একটা বাইফার্কেট করে যাচ্ছে, ঠিক আছে? এরকম একটা ঘটনা ঘটছে, রাইট? হাউএভার আরেকটা বক্তব্য হচ্ছে যে কার্ডগুলো যেখানে হচ্ছে, মানে যদি তুই ভালো করে দেখিস, মানে জিনিসটা কিন্তু এরকম একটা এক্স, মানে সরি কিছু একটা ভুল হয়েছে, এক মিনিট এখনো অভ্যস্ত নেই পুরোপুরি ভাবে, এক মিনিট। সো এরকম একটা গ্রাফ আছে, সেই গ্রাফটা জাস্ট গা ঘষে একটু বাদেই এরকম একটা ঘটনা ঘটাচ্ছে, ঠিক আছে? সো জিরোতে একটা থাকছেই, এই জিরোতে একটা থাকছেই, রাইট? বাকি দুটো যেখানে হচ্ছে এই ওপরের নিচে, সেটা সিমেট্রিক্যালি হচ্ছে, একদমই এখানে যেটা হবে নিচে এক্স্যাক্টলি সেরকম একটা ভ্যালু হবে। এগুলো হয় পিচফর্কের ক্ষেত্রে, এগুলো সবসময় হয়। সো একদমই সিমেট্রিক, দুদিকে দুটো ঘটবে, আর মাঝখানটা স্টেবিলিটিটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে। এগুলো জানি বলে বলে দিলাম, বাট এখানেও মিলিয়ে দেখতে পারিস যে এখানেও একটা পার্ট ওপরে উঠছে, একটা পার্ট নিচে থাকছে, মানে একটা পার্ট ওটা থেকে এগিয়ে থাকছে, একটা পিছিয়ে থাকছে। তো সেই হিসেবে একটা পার্ট মানে এই সরি হ্যাঁ সেই হিসেবে এক মিনিট যদি দেখি সেরকম ভাবে, কোনো একটা পার্টিকুলার ভ্যালু অফ এক্স এ, ধর এই ভ্যালু অফ এক্স, ঠিক আছে? এই ভ্যালু অফ এক্স এ, বা এখান থেকেই দেখ, এই গ্রাফটা দিয়ে দেখ, এই ভ্যালু অফ এক্স এ এই গ্রাফটা ওপরে, আর ওরই এক্স্যাক্ট নেগেটিভ দিকেও এই গ্রাফটাই ওপরে, মানে এই গ্রাফটাই বেশি হয়ে আছে। দাদা জায়গাটা ঘেটে গেল, কি বললে? আমি বলতে চাইছি যে এই যে প্রথমে শুরু হয়েছে জিরোটা, সেটা স্টেবল, ঠিক আছে? কেন স্টেবল? কারণ ট্যানের গ্রাফটা ওটা নিচে আছে, এই এক্স এর গ্রাফটা নিচে আছে, সেই জন্য এই পার্টটা স্টেবল। মানে আমি যদি এই ইকুয়েশনে পুট করি তাহলে এই ট্যান এইচ এক্সটা ইজ লেসার দ্যান এইটা, ঠিক আছে? সো আমি যদি ডিফারেন্সিয়েট করি, অতটা কঠিনে যাচ্ছি না, কারণ ডিফারেন্সিয়েট করলে cot square h x ফর্মে আসবে। এমনি মাথাতেই ভাব গ্রাফের রেসপেক্টেই, যে আমার যখন এই বিটা ট্যান এইচ এক্স এর বিটা পার্টটা যখন 1 থেকে কম, মানে যখন ট্যান এইচ এক্স গ্রাফটা আমার এক্স এর নিচে, তখন আমার এই পার্টটা স্টেবল আসছে, মানে এক্স এই ইকুয়েশনটা। ওকে, তার উপরে গেলে আমার এক্স ওই জিরোর পয়েন্টটা সবসময়, জিরো পয়েন্টে কি হচ্ছে ভুলে যা, বাকি দুটো পয়েন্টের কথা ভাব, বাকি দুটো পয়েন্ট সবসময় এক্স এর গ্রাফের থেকে পিছিয়ে আছে, মানে এক্স এর গ্রাফটা এরম হয়ে আছে আর ওর গ্রাফটা একটু পিছিয়ে আছে, আর এদিকেও নেগেটিভ দিকে পিছিয়ে আছে, রাইট? তার মানে সেইটার এক্স্যাক্টলি মানে
একই রকম কন্ডিশন, জিনিসটা স্টেবল হয়েই আছে, মানে নেগেটিভ ফর্মে হয়ে আছে। সো এই দুটো স্টেবল ফর্মে থাকবে। যদি নেহাত বুঝতে অসুবিধা হয় তুই ম্যাথমেটিক্যালি করে দেখতে পারিস। মুখে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে গ্রাফ দুটোর পজিশন হিসেবে ভাব, যে আগের দিনও এই ঘটনাগুলো পড়ছিলি, এই কাজগুলো, যে ধর এরকম একটা গ্রাফ আছে, এরকম একটা গ্রাফ আছে, অবভিয়াসলি এই গ্রাফটা ওই এক্স পয়েন্টে এটা থেকে উপরে, তাহলে এই গ্রাফটা ইজ হায়ার ভ্যালু দেন দিস গ্রাফ, তো সাবট্রাক্ট যদি করতে হয় তাহলে পজিটিভ ভ্যালু আসবে। তেমনি এখানে এটা একটা গ্রাফ, এটা নয় অ্যাকচুয়ালি, এক্স একটা গ্রাফ আর এটা একটা গ্রাফ, ঠিক আছে। এবার যখন এই ভ্যালুটা হায়ার হবে, এটা লোয়ার হবে, তখন অ্যাজ আ হোল এই পার্টটা পজিটিভ আসছে, মানে এই ফাংশনটা অ্যাজ আ হোল পজিটিভ আসছে, ঠিক আছে। তাহলে এক্স ডট ইজ গ্রেটার, এক্স ডট গ্রেটার মানে হচ্ছে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, মানে মানে ওটা স্টেবল পয়েন্ট নয়, মানে আনস্টেবলের মতো একটা কনসেপ্ট আসছে। সিমিলারলি এই পার্টটা যদি লেসার হয় তাহলে এক্স ডট লেসার দেন আস্তে আস্তে স্টেবিলিটির একটা কনসেপ্ট আসছে। সো এই কনসেপ্টটা দিয়ে বোঝার চেষ্টা করছি যে এই অ্যাক্সিসগুলোর কোনগুলো স্টেবল হবে, কোনটা আনস্টেবল হবে। তো সেই হিসেবেই বলছি। আচ্ছা একটু মুছি আরেকবার ক্লিয়ারলি বলি। আমি আরেকবার বলে দিচ্ছি যে একটা এক্স গ্রাফ আছে, একটা ট্যান এইচ এক্স এর গ্রাফ আছে। সো ওই দুটো গ্রাফের মধ্যে কম্পিটিশন হচ্ছে যে কে এগিয়ে কে পিছিয়ে। এরকম একটা কন্ডিশনে, কোন একটা কন্ডিশনে ট্যান এইচ এর গ্রাফটা এরকম, ঠিক আছে। তাহলে ট্যান এইচ এর গ্রাফটা কোনটা, সেই পার্টিকুলার ভ্যালু অফ এক্স এ ট্যান এইচ এর গ্রাফটার যা ভ্যালু, ওর ভ্যালু তার থেকে বেশি, এক্স এর ভ্যালুটা। তার মানে হ্যাঁ বল, বিটা ইকুয়াল টু 1 না, লেসার দ্যান 1। বিটা ইকুয়াল টু 1 কি বলছো, এটা বুঝলাম না। বিটার ভ্যালু 1 কি বলি, বুঝলাম না। ওকে পরে বলিস। বিটার মানে কোনো ভ্যালু আমি এখন অব্দি বলিনি, বিটা হিসেবেই ধরছি। সো কোনো একটা সময় ধর ট্যান এক্সিস এর গ্রাফটা এই এক্স এর গ্রাফের থেকে কম আছে, তাহলে এই ভ্যালুটা কম, এই ভ্যালুটা বেশি, তাহলে অ্যাজ আ হোল এক্স ডট নেগেটিভ, ঠিক আছে। তো সেই সময় অবধি এক্স ডট নেগেটিভ মানে হচ্ছে এটা স্টেবিলিটির একটা কনসেপ্ট হয়। এক্স ডট নেগেটিভ মানে হচ্ছে চেষ্টা করছে সিস্টেমটাকে স্টেবিলাইজ করার, সেই কনসেপ্ট হিসেবে বলছি যে এইটা স্টেবল দাঁড়াচ্ছে। তারপরেই হঠাৎ করে তারপর থেকেই তার থেকে বেশি হবে এক্স ট্যানের গ্রাফটা, মানে যে কোনো এক্স এর ভ্যালুতে তার থেকে বেশি হবে এক্স ট্যানের গ্রাফটা। তাই তারপর থেকেই ওই দুটো পয়েন্ট, মানে যেখানে দেখছি আমি সে দুটো এক্স এর থেকে বেশি হয়ে আছে, তাহলে সেই দুটো পয়েন্ট হচ্ছে স্টেবল পয়েন্টস, ওই পয়েন্টটা আনস্টেবল হয়ে গেছে। সো ইট ইজ জাস্ট আ সুপার ক্রিটিক্যাল পিচফর্ক অ্যাবাউট সাম ভ্যালু। ও তুই ভ্যালুটা বললি বিটা ইকুয়াল টু 1, হ্যাঁ 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 ঠিকই বলেছিস, সম্ভবত আমার যত মনে হচ্ছে যে সলভ করলে বিটা ইকুয়াল টু 1 আসবে, একদম একদম ঠিক বলেছিস, করে দেখতে পারিস। হ্যাঁ গুড গুড গুড, বিটা ইকুয়াল টু 1ই সম্ভবত আসবে, মানে বাইফার্কেশনটা। এটা যে পিচ ফর্ক সেটা বোঝার আরেকটা উপায় আছে, মানে এত ঘটনা ঘটাতেই হবে না। সেই উপায়টা প্রথম দিনে আমি বলেছি, জাস্ট টেলার সিরিজে এক্সপ্যান্ড করবি। ট্যান এইচএক্স এর টেলার সিরিজটা কেউ জানিস, আমি ভুলে গেছি, অত সহজ নয় মনে রাখা, আমি ভুলে গেছি। সো কেউ জানলে একটু দেখিস, এটা ওরকম ফর্মে লেখা যাবে। পিচ ফর্কের যে ফর্মটা আর এক্স মাইনাস আর এক্স প্লাস এক্স, সুপার ক্রিটিক্যাল পিচ ফর্কের যে ফর্মটা এরকম ফর্মে লেখা যাবে, প্লাস ডট ডট ডট। তো এই ফর্ম থেকেই বোঝা যাবে যে ওটা পিচ ফর্ক আসছে, ঠিক আছে। সো আমি এক্স্যাক্টলি মনে পড়ছে না, বাট বুঝতে পারছি এখান থেকেই যে সামহট এরকমই একটা কিছু আসবে, এক্স মাইনাস এক্স কিউব প্লাস এরকম কিছু একটা ফর্মই আসবে। এক্স এটার সময় কেটে যাবে, তো সামহট এরকম একটা ফর্মে আসবে, এক্স কিউব প্লাস এক্স 5 এরকম কিছু একটা ফর্মে আসবে। এটা হোমওয়ার্ক হিসেবে দিলাম, এটা করে দেখতে পারিস, মানে এই টেলার সিরিজ ফর্ম এক্সপ্যান্ড করে দেখানো যে পিচ ফর্ক আসছে, ট্রাই করিস। আর ইকুয়েশনটা এক্স ডটের ইকুয়েশনটা করতে আসছে, এটা আমি খুঁজে বলে দিচ্ছি। সো দুটো সিস্টেম দেখালাম, এবার শেষে একটা ইন্টারেস্টিং জিনিস বলি, সেটা হচ্ছে যে বাইফার্কেশন এতক্ষণ কি কি কনসিডার করলি একবার মনে করিস। স্যাডেল নোড কনসিডার করেছিস। স্যাডেল নোড মানে হঠাৎ করে কোনো ফিক্স পয়েন্ট নেই, হঠাৎ করে দুটো ফিক্স পয়েন্ট একসঙ্গে ক্রিয়েট হয়। ট্রান্সক্রিটিক্যাল মানে দুটো করেই ফিক্স পয়েন্ট সবসময় আছে, স্টেবিলিটিটা ইন্টারচেঞ্জ হচ্ছে। জিরোতে সবসময় একটা ফিক্স পয়েন্ট থাকে, যা স্টেবিলিটি ইন্টারচেঞ্জ হয়, আরেকটা ফিক্স পয়েন্ট মানে স্টেবল থাকলে আনস্টেবল, আনস্টেবল থাকলে স্টেবল, এরকম হয়ে যায় অ্যাবাউট দি ক্রিটিক্যাল পয়েন্ট। লাস্ট হচ্ছে পিচফর্ক। পিচফর্কের ক্ষেত্রে জিরোতে একটা স্টেবিলিটি থাকে সবসময়, আর অন্য দুটো ব্রাঞ্চ তৈরি হয়ে যায় আফটার, অথবা আগে থেকে থাকে। তো যদি প্রথম থেকে জিরোতে স্টেবল থাকে
তাহলে আফটার বাইফার্কেশন ওই ব্রাঞ্চ দুটো স্টেবল হবে আর জিরোটা আনস্টেবল হবে, এটাকে বলে সুপার ক্রিটিক্যাল। আর সাব ক্রিটিক্যাল হচ্ছে যে বিফোর বাইফার্কেশন জিরোটা আনস্টেবল। হ্যাঁ আচ্ছা এক মিনিট, সুপার ক্রিটিক্যাল দু রকম হতে পারে, একটা এটাও হতে পারে, কিছু কিছু সিস্টেমের ক্ষেত্রে সুপার ক্রিটিক্যাল এটাও হতে পারে, সরি এটাও হতে পারে। সুপার ক্রিটিক্যাল মানে হচ্ছে ক্রিটিক্যালের পরে, তো সেই জন্য হতে যে কোনো একটাই পারে, ঠিক আছে, ডিপেন্ডস অন দ্য সিস্টেম। তোরা চাইলে মনে মনে ভেবে দুটোর কোনটা কি হবে, মানে এটা এরকম হবে আর এটা কিরকম হবে সেটা খুঁজে বার করতে পারিস, ঠিক আছে, মানে একটু ভাবলেই বুঝতে পারবি যে কোন ইকুয়েশনের ক্ষেত্রে এরকম আসবে। আর সাব ক্রিটিক্যালের ক্ষেত্রে এরকমও হতে পারে, এটাও হতে পারে, ঠিক আছে। আগের দিন এই সাব ক্রিটিক্যাল এক্সাম্পল দিয়েছিলাম আর এই সুপার ক্রিটিক্যালটা দিয়েছিলাম, বাট এই দুটো হতে পারে সেরকম মানে সিচুয়েশন কনসিডার করলে। আর এগুলো সবই পিচ ফর্ম, ঠিক আছে। এইটা খুবই আনস্টেবল, সেই জন্য নেচার এটা প্রায় দেখাই যায় না। এটা খুবই স্টেবল, এটা আমরা যেসব সিস্টেম বানাই সেগুলোকে এরকম স্টেবিলিটি দেওয়ার চেষ্টা করি। আর অনেক সিস্টেম আগের দিন এক্সাম্পল দিয়েছিলাম বাকলিং অফ আ বিম, মানে একটা ইট চাপিয়ে রেখেছিস, এদিকেও বাকিল হতে পারে এদিকেও বাকিল হতে পারে কিছুক্ষণ পরে, তার মানে দুটো সিমেট্রিক ব্রাঞ্চে ছড়িয়ে গেল। তাহলে পিচ ফর্ক বাইফার্কেশন সেই সব সিস্টেমেই হয় যার একটা সিমেট্রি আছে, কিছু একটা সিমেট্রি, ঠিক আছে, যার ফলে আফটার বাইফার্কেশন কোনো একটা পার্টিকুলার ব্রাঞ্চই উঠে যাবে, নয় এটায় নয় এটায় সিমেট্রিক আছে ব্যাপারটা, ঠিক আছে। এইটা এতটাই মানে এটা কেন আনস্টেবল বলেছিলাম, কারণ এটা বাইফার্কেশনের আগেও যদি একটু বেশি পার্টাবেশন পায় তাহলে এই স্টেবল পয়েন্টের থেকে ছিটকে বেরিয়ে যাবে, কারণ এইটা আনস্টেবল পয়েন্ট, এটা ইনফিনিটি দিয়ে চলে যাবে। আর বাইফার্কেশনের পরে তো একদমই কোনো স্টেবল পয়েন্ট নেই, ডাইরেক্টলি ইনফিনিটি চলে যাবে। সো এটা খুবই খুবই ক্রিটিক্যাল, এবং ইঞ্জিনিয়ারিং এর টার্মসে এই সাব ক্রিটিক্যাল বাইফার্কেশনটাকে বোধহয় ক্যাটাস্ট্রফিক বাইফার্কেশন বলে, যতদূর আমার মনে পড়ছে। এটাকে এই থিওরিগুলোকে ইঞ্জিনিয়ারিং এর টার্মসে বলে ক্যাটাস্ট্রফি থিওরি, মানে বাইফার্কেশন থিওরিরই একটা ব্রাঞ্চ ক্যাটাস্ট্রফি থিওরি। এই ঘটনা ঘটলে ক্যাটাস্ট্রফি হয়, এইটাতেও ক্যাটাস্ট্রফি হয়, বিকজ এটাতেও যদি পার্টাবেশনটা একটু বেশি হয় তাহলেও ইনফিনিটি চলে যাবে, ঠিক আছে। এবং শুধু ইঞ্জিনিয়ারদের জন্য নয়, এই ক্যাটাস্ট্রফি থিওরি আরো অনেক মডেলে কাজে লাগে, সেরকমই একটা মডেল আজকে দেখাবো এবং হোমওয়ার্ক একটা দেবো, সেটা হচ্ছে প্যান্ডেমিক এপিডেমিক। বেসিক্যালি আজকে যেটা করাবো সেটা দেখছি যে কতটা সহজে বোঝানো যায়, কারণ সেটা একটু বায়োলজির কনসেপ্ট। দেখছি আমি বেসিক্যালি সিস্টেম হিসেবেই কনসিডার করবো, যখন দেখবো বোঝানো যাচ্ছে না তখন মেনলি সিস্টেম হিসেবে কনসিডার করবো, বাট বায়োলজিক্যাল ইমপ্লিকেশনগুলো বলবো। ব্যাপারটা হচ্ছে এটা যে আগের দিন আমি বলছিলাম যে নেচারে এরকম এরকম বাইফার্কেশন গুলো খুব একটা এক্সিস্ট করে না। যখনই এরকম একটা সাবক্রিটিক্যাল বাইফার্কেশন আসে, যেটার ফর্মটা হচ্ছে, তার একটু মনে করি দেখে নিচ্ছি আমি, ফর্মটা হচ্ছে rx প্লাস এক্স কিউব, ঠিক আছে। আগের দিন বলছিলাম যে এটার আর নেগেটিভ হলে স্টেবিলিটি দেয় এই টার্মটার জন্য, আর পজিটিভ হলে পুরোটাই আনস্টেবল করে দেওয়ার চেষ্টা করে, সেই জন্য আর পজিটিভের ক্ষেত্রে একদমই কোনো স্টেবিলিটি নেই, ঠিক আছে। এইটা নেচারে খুব একটা পাওয়া যায় না, নেচার ইউজুয়ালি স্টেবিলাইজ করে দেয় আরেকটা টার্ম দিয়ে। এবং একদিন বলছিলাম যে এই টার্মটা কেন এরকমই হতে হবে, কারণ জিনিসটাকে সিমেট্রিক থাকতে হবে, মানে এই সিমেট্রিক সিস্টেমগুলোর কথাই কনসিডার করছি, ঠিক আছে। তো সিমেট্রিক থাকতে গেলে নেক্সট টার্মটা এটা হতেই হবে, সিমেট্রিক অ্যাবাউট এই অ্যাক্সিস, ঠিক আছে, সিস্টেমটাকে, ঠিক আছে। তাহলে সেটা একমাত্র পরের টার্মটা এটাই হতে পারে, তারপরের টার্মটা হয়তো x বা 7 হবে, ঠিক আছে। তো এইটা ওই ল্যান্সবার্গ গিন্সবার্গ ল্যান্ডাউ থিওরি কনসেপ্ট, যে কোনো সিস্টেমে যদি কোনো সিমেট্রি থাকে তাহলে সেই সিস্টেমটা তার পরের টার্মটা এরকম টাইপেরই হতে হবে, তবে স্টেবিলাইজেশনটা আসবে, এবং নেগেটিভ দিয়েছি বলে স্টেবিলাইজেশনটা আসবে। আচ্ছা, এটা গ্রাফটা কিরকম ভাবে কেউ এক্সপ্রেস করতে পারিস? এটাই এখনকার সিস্টেম হিসেবে কনসিডার করবো। ওকে, খুব কঠিন দাঁড়াচ্ছে, তাহলে একটু সহজ করে, মানে এই সিস্টেমটাই কনসিডার করছি, তাহলে একটু সহজভাবেই ভাবি। খুবই কঠিন দাঁড়াচ্ছে এটা গ্রাফটা, মানে একবারে বাইফার্কেশন ডায়াগ্রাম রাখতে চাইছিলাম, প্রায় অসম্ভব দাঁড়াচ্ছে। আর এটাকে যদি প্লটও করতে হয় সেটাও খুব চাপের মতো দাঁড়াচ্ছে। সো কিছু সহজ উপায় আছে। প্রথম উপায় হচ্ছে, আলটিমেট এম হচ্ছে আমার এইটাকে সলভ করা, মানে ফিক্স পয়েন্ট খুঁজে বার করা, ঠিক আছে। কিন্তু অসম্ভব দাঁড়াচ্ছে প্রায়, খুবই মানে বেশ চাপের, ঠিক আছে। অনেক উপায় আছে। প্রথম উপায় হচ্ছে প্রথমে এক্স ইকুয়াল টু 0টা বার করে নিই। তার মানে আমি বুঝতে পারছি এক্স ইকুয়াল টু 0 তে সারাক্ষণ একটা ফিক্স পয়েন্ট আছে এবং পিচ ফর্কে সেটা থাকে, ঠিক আছে। তো বার করে নিলাম, তাহলে থাকছে হচ্ছে r প্লাস এক্স স্কোয়ার মাইনাস x4 ইকুয়াল টু 0। আচ্ছা, এগুলোকে এক্স স্টার বলতে পারিস, কারণ আমি অলরেডি ওই 0 ইকুয়েশনে বসিয়ে দিয়েছি, তাহলে এগুলো সব এক্স স্টার, সরি আর না, এক্স স্টার। ওকে, তাহলে দাঁড়াচ্ছে r ইকুয়াল টু x4 মাইনাস এক্স স্কোয়ার। ওকে,
এক্স ফোর্থ মাইনাস এক্স স্কোয়ার কিরকম দেখতে হয়, এদিকে প্লট করছি আর এদিকে প্লট করছি এক্স স্টার। এক্স ফোর্থ মাইনাস এক্স স্কোয়ার কিরকম দেখতে হবে, এক্স ফোর্থের জন্য বাড়বে, কিন্তু যখন লেস দেন ওয়ান তখন এক্স ফোর্থ ইজ লেসার দেন এক্স স্কোয়ার। ওয়ান ধর হাফ কনসিডার কর, হাফ মানে হচ্ছে 1^16, এক্স স্কোয়ার মানে 1/4, তো 1/16 ইজ লেসার দেন ওইটা, রাইট? তাহলে নিচের দিকে জিরোতে তো কাট আছে বুঝতেই পারছিস, নিচের দিকে, কিন্তু তারপরেই এক্স ফোর্থটা ডমিনেট করতে শুরু করবে। সো আগের দিন এটা কনসিডার করেছিলাম সম্ভবত। তো এরকম একটা ঘটনা ঘটছে, এটাকেই আমি যদি একটু ঘুরিয়ে দিই, ঘুরিয়ে মানে যেরকম রোজই ঘোরাচ্ছি আর কি, নিশ্চয়ই এরকম দাঁড়াবে। এদিকে এক্সট্রা এদিকে আর, ঠিক আছে, এইরকম ভাবে ঘুরিয়েছি যাতে এই অ্যাক্সিসটা এখানে যায়, মানে এই একটা রোটেশন হয়েছে, এরকম রোটেশন এরকম আছে, এরকম দাঁড়া সমহাট এরকম একটা রোটেশন, ঠিক আছে। একটু ইমাজিন করতে হবে, যেটা আমি সবসময় বলি এই এটাই। সো ওরকম একটা রোটেশনের ফলে মনে মনে ইমাজিন করলেই বুঝতে পারবি যে এই অ্যাক্সিস বরাবর একটা রোটেশন ঘটেছে, যার ফলে এরকম একটা দাঁড়িয়েছে অনেক। এনিওয়ে, তাহলে কি দাঁড়াচ্ছে যে একটা এক্স ইকুয়াল টু 0 বাদ দিয়েছিলাম, তাহলে সেটাকেও যদি যোগ করে দিই তাহলে আলটিমেটলি বাইফার্কেশন ডায়াগ্রামটা দাঁড়াচ্ছে যে এই অ্যাক্সিস বরাবর একটা আছে দাগ আর এরকম একটা কার্ভ আছে, এটাই বাইফার্কেশন ডায়াগ্রামটা। তাহলে স্টেবল অ্যাক্সিস না আনস্টেবল অ্যাক্সিস সেগুলো বুঝতে হবে। আমাদের অলরেডি অনেক কনসেপ্ট চলে এসেছে, সেজন্য আমরা ডাইরেক্টলি এঁকে দিতে পারি কোনটা স্টেবল পার্ট কোনটা আনস্টেবল পার্ট, কিন্তু সেটা আমরা করবো না, একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা আমি একবার মুখে বলে দিই, তারপর দেখি তোরা কোড বলতে পারিস না কেন করলাম। এইটা আনস্টেবল আঁকছি, এক্সট্রা ইকুয়াল টু 0টা, স্টেবল আনস্টেবলটা ইন্টারচেঞ্জ হচ্ছে, আর সরি হ্যাঁ মানে রাইজিং গ্রাফটা আনস্টেবল, তারপরে গ্রাফটা স্টেবল, রাইজিং গ্রাফটা আনস্টেবল, তারপরে গ্রাফটা স্টেবল। কেউ কোনোভাবে বলতে পারবি যেটা আমি কি করে করছি বা কি করে তোরা করবি, মানে অঙ্ক নতুন কিছু আর বলবো না। সো যা হবে যা শিখি তার থেকেই ভাববো, গ্রাফে কি ভাবতে পারি, সব কিছু ভাবে ভাবতে পারি। কি করে বুঝলাম যে জিরোটা ফার্স্টে বল, জিরোটা খুব সহজ ভাবাটা, জিরোটা করার একটা উপায় হচ্ছে অবভিয়াসলি এফ ড্যাশ এক্স করা, ঠিক আছে। ইনফ্যাক্ট বাকিগুলো করারও উপায় সেটাই, ঠিক আছে। কিন্তু দ্যাট উইল টেক আ বিট অফ টাইম, বিকজ পুট করতে হবে এক্সট্রা এর ভ্যালুগুলো, এক্সট্রা অত সহজও নয়, কারণ দেখ এক্সট্রা ইকুয়েশনটা এরকম ছিল আর ইকুয়াল টু এক্স ফোর্থ মাইনাস এক্স স্কোয়ার। সো অত সহজও দাঁড়াবে না, মানে এক্স স্কোয়ারকে ধরে নিতে হবে আলফা, আলফা স্কোয়ার মাইনাস আর ইকুয়াল টু 0, সেটাকে সলভ করতে হবে, তাহলে বেশ জটিল বাজে দেখতে একটা কিছু আসবে, যার ভেতরেও আবার একটা প্লাস মাইনাস থাকবে। তাতেই বোঝা যাচ্ছে মোট 4টি ওরকম পয়েন্ট থাকবে, ঠিক আছে। মানে আলটিমেটলি 4 রকম টাইপের, মানে এইখানে দেখ 1টা 2টো 3টে 4টে এরকম পয়েন্ট তৈরি হয়েছে, আর একটা তো জিরোর জন্য তৈরি হয়েছে। সো ওইটা সলভ করলে এমনি বুঝতে হবে যে মোট 5টা তৈরি হবেই কোনো কোনো জায়গায়, কিছু কিছু জায়গাতে, ঠিক আছে। কিন্তু আমি ম্যাথমেটিক্যালি চাইছি না, আমি চাইছি কনসেপচুয়ালি একটু ভেবে বলতে হবে যে কি করে এটা করছি। একটু জুম করে আঁকি তাহলে একটু সুবিধা হবে। গ্রাফটা এরকম দাঁড়াচ্ছে, ট্রাই করে একটু। আমি একটু অ্যাকচুয়ালি বসেই আছি, ওয়েট করছি, তোরা ট্রাই করে একটু ভাব একটু, কারণ অলমোস্ট আমার 1D শেষ, এবার তোদেরকে টুকটাক ভাবা স্টার্ট করতে হবে। সো নানা ভাবে ভাব, যা যা শিখেছিস তার মধ্যে থেকে সিস্টেমটা আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সো তোরা একটু ভাব, আমি টাইম দিচ্ছি কিছু। আচ্ছা আমি ক্যামেরা অফ করছি, 2 মিনিট ভাব, জাস্ট 2 মিনিট টাইম দিলাম। না আচ্ছা ঠিক আছে, আর একটু টাইম 2-3 মিনিট টাইম দিলাম, নানা ভাবে ভাব, ভেবে আমার আইডিয়াস বল যে কি কিভাবে কিভাবে বললাম। একটা তো অঙ্ক কষে দেখাতেই পারি, সেটা আমি আপত্তি করবো না, কেউ অঙ্ক কষে দেখা যদি বলতে চাই তাহলেও আপত্তি করবো না, কিন্তু গ্রাফিক্যালি ভাব।
কোনো আইডিয়া আসছে? মানে এনি আইডিয়া? আমি বলছি না এক্স্যাক্টলি অ্যান্সার বলতে হবে। আমি একটা আইডিয়া দিই, ঠিক আছে? আমি এক্সাক্ট অ্যান্সার বলছি না, দিস ইজ ওয়ান ওয়ে টু থিঙ্ক অফ ইট। হাউএভার এটা ইনটিউটিভ ওয়ে, দিস ইজ নট দি কি বলবো প্রপার ওয়ে টু গ্রাফিক্যালি ডু। ইনটিউটিভ ওয়ে এটা, সেটা হচ্ছে খুব বাজে আইডিয়া, যেটা অ্যাকচুয়ালি তোরা বলতেই পারছিস, কারণ প্রথম থেকেই আমি বলে যাচ্ছি যে আমি এমন একটা সিস্টেম কনসিডার করবো যেটা আমার সাবক্রিটিক্যাল পিচওয়ার্ক বাইফার্কেশনকে স্টেবিলাইজ করবে। তাহলে আমার যে সিস্টেমটা এরকম দেখতে, সেটা যদি এরকম ভাবে বেঁকে যায়, তাহলে সেই টার্মটা তো আমি এটার জন্যই বেঁকিয়েছি, এবং এটা তো স্টেবিলাইজিং টার্ম -x⁵। তো সেই কনসেপ্ট থেকেও বলতে পারি যে আমার এই টার্মটা জাস্ট এই একটা এক্সট্রা যে ব্রাঞ্চটা তৈরি হচ্ছে সেটাকে স্টেবিলাইজ করছে। সো জাস্ট যেটা বলেছি আমি সেটা রেসপেক্টেই একটা বলতে পারিস যে আমি কনসিডার করেছি ওরকম একটা সিস্টেম যেটাতে আমি হায়ার পাওয়ারটা দিয়ে স্টেবিলাইজ করাচ্ছি। তাহলে সেই হায়ার পাওয়ারে যে গ্রাফটা তৈরি হবে সেই গ্রাফটা উইল বি দ্য স্টেবিলাইজিং গ্রাফ। সো দিস ইজ ভেরি ইনটিউটিভ, দিস ইজ নাথিং টু ডু উইথ গ্রাফ থিওরি অর ম্যাথমেটিক্স। তো আই লিভ আপ টু ইউ টু ডু দ্য ম্যাথমেটিক্স অর দি গ্রাফিক্যাল পার্ট, ঠিক আছে? আমি ইনটিউটিভলি বুঝিয়ে দিলেই যথেষ্ট হয়, মানে আপাতত ফর দ্য কোর্স, বিকজ এই কোর্সটা খুব ইনটিউটিভ কোর্স। সলভ করে কোড দেখাতে পারিস, বা এটা হোমওয়ার্ক হিসেবে রাখতে পারিস যে সলভ করে, অথবা গ্রাফিক্যালি বলতে পারিস যে কেন এই পার্টটাকে আনস্টেবল, ওই পার্টটাকে স্টেবল বলছি। ওকে, লেট মি গো ব্যাক। এরম বাইফার্কেশন যেখানে পড়ছে, সিস্টেমটাকে আরেকবার লিখি। এরম বাইফার্কেশন যেখানে পড়ছে, মানে এরকম একটা সিস্টেমের ক্ষেত্রে x ডট ইকুয়াল টু rx প্লাস x কিউব মাইনাস x5, সেই সিস্টেমটায় আমি যদি প্রথমে, এটা হচ্ছে x স্টার্ট, আর উপরে হচ্ছে, সরি আমি না ভুল বললাম, এটা আর প্যারামিটারটা, আর উপরে হচ্ছে এক্সট্রা। এরকম সিস্টেমে আমি আরটাকে বাড়াচ্ছি 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 বাড়াচ্ছি, হঠাৎ করে যে এখানে চলে আসবো জিরোর পরে, ইনস্ট্যান্টলি এই ব্রাঞ্চটা আনস্টেবল। তাহলে আমার সিস্টেমটা স্টেবল পয়েন্ট খুঁজে পাচ্ছে না, মানে এক্সট্রা খুঁজে পাচ্ছে না এখানে, ওর স্টেবল পয়েন্ট হচ্ছে এখানে। সঙ্গে সঙ্গে সিস্টেমটা এখানে চলে যাবে, ঠিক আছে? দাদা আগের দিনের মতন করেই তো বাইফার্কেশন ডায়াগ্রাম গুলো করলে হয়, মানে মানে বুঝো না, মাইক খুলে বল না। আগে ফেস ফেসে প্লট করে স্টেবিলাইজ, হ্যাঁ হয়, ওটাই করতে বলছি, অনেক সময় লাগবে, বিকজ বুঝতেই পারছিস যে আমাকে আর ভ্যারি করাতে হবে। সো সিস্টেমটা আস্তে আস্তে 5খানা বাইফার্কেশন ডায়াগ্রাম পয়েন্ট দেবে, তো আমার এক্ষুনি ওটা করাটা একটু চাপ হচ্ছে, আমাকে প্রচুর ভেবে বার করতে হবে, সেই জন্য বলছি। তোরা যদি দেখাতে পারিস আমাকে এখন, তাহলে আমি করে দিচ্ছি, মানে আদারওয়াইজ আমাকে একটু ভাবতে হবে, কারণ বুঝতেই পারছি এখানে এক্স এর একটা টার্ম আছে, সেটা শুধু সেটার সঙ্গে আর লেগে আছে। সো এই মানে আলটিমেটলি একটা সময় আসবে যখন গ্রাফটায় 5টা কাট থাকবে, মানে জিনিসটা এরকম দেখতে হবে, সরি আঁকতেও পারছি না, এরকম দেখতে হবে, ঠিক আছে? 1টা 2টো 3টে 4টে 5টা, হ্যাঁ এরকম, অথবা উল্টো দিকে, আমার ঠিক মনে পড়ছে না। সো সেইটা ভ্যানিশ করে যাবে একটা সময়তে, মানে সেটা জাস্ট 2টো কাট থাকবে, 1টা 2টো 3টে কাট থাকবে, তারপরে জাস্ট একটা কাট থাকবে, সেরকম একটা ভ্যারিয়েশন হবে। হ্যাঁ, আর ভ্যারি কর, 5টা কাটই থাকবে, 5টা কাট থাকতেই হবে, x⁵ আছে, আর ভ্যারি করে কোনো একটা সময় 5টা কাট আসতেই হবে। সো ওটা একটু পড়ে দেখিস, মানে আলটিমেটলি জিনিসটা ওরকম দাঁড়াবে যে পুরো একদম লাস্টে গিয়ে x⁵ এর জন্য হবে যেরকম -x⁵ হয়, সো পুরো একটা এই অ্যাক্সিস বরাবর হবে। তার আগে, মানে তার কিছুক্ষণ আগে আর যখন ভ্যারি করার চেষ্টা করছে, একটা সময় একটা এরকম ব্যাঁকা হবে, তারপরে ওই ব্যাঁকাটাও একটুখানি বেন্ড হয়ে 5টা তৈরি করবে, ঠিক আছে? তো এটা একটু হাতে আঁকাটা একটু চাপের, যে কখন কি হচ্ছে পড়ে দেখতে পারিস। আলটিমেটলি একটা সময় 5খানা কাট আসবে, সেটা আনা পসিবল, বিকজ বুঝতেই পারছি x⁵ আছে, মানে সেটা আনা পসিবল, সবসময় পসিবল। সেটা হচ্ছে এই রিজিয়নটার জন্য আসবে, 1টা 2টো 3টে 4টে 5টা, এবং সেটা গ্রাফটা দেখলেও বুঝতে পারবি তখন যে 1টা 2টো 3টে 4টে 5টা, তখন বুঝতে পারবি যে একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে, সেখান থেকে বুঝতে পারবি যে এই দুটো আনস্টেবল হচ্ছে, এটা মানে তখন গ্রাফ থেকে পরিষ্কার বুঝতে পারবি, ঠিক আছে? তো সেটা একটু করে দেখিস, কিছুটা জিনিস একটু মানে তোদের করে দেখতে হবে, মানে সবসময় মাথায় আসে না আমার গ্রাফ, ঠিক আছে? মানে টাইম লাগবে। So it's better to understand intuitively. So let me think in this way, যে প্যারামিটারটা সিস্টেমটা ধর আমি বাড়াচ্ছি এই ডিরেকশন বরাবর, যেই জিরোতে আসবে ও আর ফিক্স পয়েন্ট পাবে না জিরোতে,
ইনস্ট্যান্টলি ওর ফিক্স পয়েন্টটা চলে মানে ইনস্ট্যান্টলি ওর স্টেবিলিটি হচ্ছে এই রিজিয়নে। তো এখানে উঠে যাবে সিস্টেমটা, মানে সিস্টেমটা ধর কিছু একটা সিস্টেম যেটা তুই কিছু একটা প্যারামিটার চেঞ্জ করছিস, সিস্টেমটা একটা কোনো ফিক্স পয়েন্টে বসে আছে, মানে ওই 1D লাইনের কোনো একটা পয়েন্টে সবকটা গিয়ে কনভার্ট করছিল। প্যারামিটার ভ্যারি করতে করতে হঠাৎ করে সিস্টেমটা এইটা হচ্ছে ফিক্স পয়েন্ট, এইটা এবং এইটা হচ্ছে ফিক্স পয়েন্ট, এবং এইটা হয়ে গেছে আনস্টেবল। মানে হঠাৎ করে ইনস্ট্যান্টলি বেরিয়ে সিস্টেমটা ওখানে চলে যাবে, ঠিক আছে? মানে তখন যেগুলো ওখানে সে কনভার্ট করছো সেগুলো এখানে কনভার্ট করবে। 5টা রুটসে তো 3টে রুট এক জায়গাতেও হতে পারে না। না হবে না বাবা, বলছি তো হবে না করে দেখিস। এখানে 5টা রুট এক জায়গায় হবে তখন যখন সবই এক্স আছে, এখানে 8টাই আমার প্যারামিটারটা ভ্যারি করে ওটা করতেই পারি আমি। যখনই একটা প্যারামিটার চলে আসে তখন আমি আমার ইচ্ছা মতো সবসময় বানাতে পারবো। করে দেখিস একটা ওরকম সিচুয়েশন আসবেই সম্ভবত। আর আচ্ছা আমি বলছি, এটা কনসিডার কর 0.66x প্লাস x³ মাইনাস x5 সম্ভবত করে দেখতে পারি সেটা। যদি নেহাত না হয় এটা হয়তো 2 হতে পারে, নট শিওর। তো সেটা ক্ষেত্রেই দেখবি এরকম 5খানা আসছে। এনিওয়ে লেট মি কমপ্লিট দিস। প্যারামিটার বাড়াতে বাড়াতে কোনো একটা সময় গিয়ে একদম এখানে গিয়ে মানে হঠাৎ করে আমার ওই পয়েন্টটা আনস্টেবল হয়ে গেল, হঠাৎ করে পয়েন্টটা এখানে চলে গেল, মানে সিস্টেমটায় দুটো নতুন স্টেবল পয়েন্ট তৈরি হয়ে গেল, যে কোনো একটাই চলে যাবে, ঠিক আছে? সিস্টেমটা মানে অবভিয়াসলি দুটোই তো যেতে পারছে না, মানে আমার যেদিকে আমার বেশি ফ্লাকচুয়েশন হঠাৎ করে সিস্টেমটা সেটাই চলে যাবে। তো আমি কনসিডার করছি ওটাই গেল, নিচেরটাতেও যেতে পারতো, ঠিক আছে? এবার যদি প্যারামিটার কমাই তাহলে সিস্টেমটা কিন্তু এই স্টেবল পয়েন্টে থাকছে না, অন্য স্টেবল পয়েন্ট থেকে অন্য স্টেবল গ্রাফটা ফলো করছে, মানে সিস্টেমটা এইটা এখন স্টেবল পয়েন্ট নয়। অথচ আর যখন বাড়িয়েছিলাম তখন কিন্তু 0টা স্টেবল পয়েন্ট ছিল, সেটা দিয়ে বেড়েছে। কমাচ্ছি যখন তখন এই অ্যাক্সিসটা স্টেবল অ্যাক্সিস। গট দি পয়েন্ট? করতে করতে যে এই এজটা এসে পৌঁছবে হঠাৎ করে এখানে চলে আসতে হবে ওকে, কারণ স্টেবল পয়েন্টটা এখানে, ইনস্ট্যান্টলি এখানে চলে আসবে। তারপরে যদি আমি আরো বাড়াতে থাকি এইদিকে যেতে থাকবে, কমাতে থাকলে এদিকে আসবে। দিস ইজ দ্য অরিজিন অফ হিস্টেরিসিস ইন মেনি সিস্টেমস। মানে যে কোনো সিস্টেম যেখানে এরকম একটা হিস্টেরিসিসের কনসেপ্ট আসে, মানে সিস্টেমটা কোনো একটা পার্টিকুলার স্টেবল পয়েন্ট থাকে, হঠাৎ করে একটা অন্য স্টেবল পয়েন্ট হয়ে যায়, কমালে সেই স্টেবল পয়েন্টেই রেখে দেয়, তারপরে ওই লুপটাই ফলো করতে থাকে। সো এইখানে এটা ম্যাগনেটিজমের হিস্টেরিসিস বলছি না, হিস্টেরিসিস দুনিয়ার যে অনেক সিস্টেমে হতে পারে। তোরা হয়তো পড়িসনি, বাট ইঞ্জিনিয়ারিং এ প্রচুর সিস্টেমে হিস্টেরিসিস দেখা যায়। হিস্টেরিসিস মানে হচ্ছে যে তার স্টেবল পয়েন্ট নতুন ক্রিয়েট হয়ে গেছে, এবং সেটা সেই সব সিস্টেম হয় যেসব সিস্টেমের সিমেট্রি আছে। ম্যাগনেটিজম ইজ ওয়ান সাচ সিস্টেম যার সিমেট্রি আছে, মানে স্পিনগুলো আইদার এরকম হতে পারে বা এরকম হতে পারে। তো সেই সিমেট্রি রেসপেক্টে আমার আইদার একদিকে ম্যাগনেটাইজ হয়ে যেতে পারে, হলে এবার সেইটাই সেই গ্রাফটাই ফলো করে। তো এরকম একটা ঘটনা ম্যাগনেটিজমে ঘটছে, তার মানে এই নয় যে ম্যাগনেটিজম ইজ দ্য অনলি সিস্টেম যেখানে হিস্টেরিসিস লুপ হয়। অনেক সিস্টেমে হয়, অনেক সিস্টেমে। আই ক্যানট গিভ এক্সাম্পল বিকজ আমি ইঞ্জিনিয়ারিং সিস্টেম অত খুব ভালো পড়িনি। একটা এক্সাম্পল আমি বলছি, সেটা হচ্ছে ব্যাকল্যাশ এরর অফ স্ক্রু গেজ। তুই বাড়িয়েছিস হঠাৎ করে কমাতে গেলে কিছুক্ষণ ধরে কমে না, তো বেসিক্যালি ও স্টেবল পয়েন্টটা চেঞ্জ হয়ে যায়। মানে এগুলো হচ্ছে ভেতরে রিজের জন্য, ভেতরে রিজগুলো এমন ভাবে থাকে যে ওটা কাট করে বসতে পারে না, ঠিক আছে? তো যখন বাড়াচ্ছিস একদিকে বসে আছে, কমানোর সময় ওই দিকেই বসে থাকে কিছুক্ষণ, তারপরে অন্য দিকটায় বসে তারপর কমতে থাকে, ঠিক আছে? সো দিস অল আর হিস্টেরিসিস বেসিক্যালি, ঠিক আছে? তো এরকম আরো এক্সাম্পলস আছে, আমি মনে করে পরে বলবো, পরের ক্লাসেই বলবো হয়তো। ইঞ্জিনিয়ারিং এরকম অনেক এক্সাম্পলস আছে যেখানে নতুন স্টেবল পয়েন্টে ফিক্স হয়ে আছে, চেঞ্জ করলে কমছে। ইনফ্যাক্ট হিস্টেরিসিস তোরা ইলেকট্রনিক্সেও পড়েছিস, স্মিথ ট্রিগারে পড়েছিস, আর মাথায় আসছে না এই মুহূর্তে, ঠিক আছে? সো এই হিস্টেরিসিস গুলো তখনই ফর্ম হয় যখন সিস্টেমে একটা অ্যাক্সিস অফ সিমেট্রি আছে। স্মিথ ট্রিগারের ক্ষেত্রে সিমেট্রিটা হচ্ছে +-12 ভোল্ট, মানে ইট ক্যান আইদার হ্যাভ আ পজিটিভ সাজেশন অ্যাট এনি মোমেন্ট অর নেগেটিভ সাজেশন, সেই রেসপেক্টে পুরোটা সিমেট্রিক। তো এরকম, এবং যেখানে হিস্টেরিসিস ফর্ম হয় সেখানে একটা লস হয়, একটা অ্যামাউন্ট অফ এনার্জি সেই সিস্টেমটা সারাক্ষণ নিয়ে আছে, যেটাকে আমি আর বের করতে পারছি না। বের করতে গেলে পুরো সিস্টেমটা এনার্জিটাকে পুরো জিরো করতে হবে, মানে সেই এনার্জিটাকে আমি ভালোভাবে বের করতে পারছি না। ম্যাগনেটিজমের ক্ষেত্রে যদি সেটা বের করতে হয়, ওটাকে সামহাও ম্যাগনেটিজমটাকে খুইয়ে বের করতে হবে, ঠিক আছে? এবং সেটা ম্যাগনেটিক ফর্ম হিসেবে আমি জিরো করতে পারবো, মানে জিরোতে নিয়ে যেতে হলে আমার সিস্টেমটার ওই হিস্টেরিসিস প্রপার্টিকে পুরো নষ্ট করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? সো এই কনসেপ্টগুলো আমি আরো পরের দিন ম্যাগনেটিজম নিয়ে যখন করবো, ম্যাগনেটিক সিস্টেমটা যতদূর মনে পড়ছে, আচ্ছা ম্যাগনেটিক সিস্টেমটা কনসিডার করছি, তাহলে আজকে শুরু করছি, ঠিক আছে? সো গট দি আইডিয়া হিস্টেরিসিস কিরকম ভাবে হয় বল।
টেম্পারেচার কন্ট্রোলার হিস্ট্রি, অ্যাবসলিউটলি টেম্পারেচার কন্ট্রোলার হিস্ট্রি থাকে, খুব ভেরি গুড আইডিয়া, থ্যাংক ইউ। টেম্পারেচার কন্ট্রোলার ক্ষেত্রেও তোর কোনো একটা পার্টিকুলার ভ্যালুতে ওটা স্টেবিলাইজ করে যায়, তুই যদি কমাস কিছুক্ষণ ওই ভ্যালুতে, এটার কারণটা হচ্ছে কিন্তু তুই যেটা বললি টেম্পারেচার কন্ট্রোলার হিস্ট্রি থাকে, এটার কারণটা ওখানে অপ্যাম্প ইউজ করে বলেই, এবং অপ্যাম্পটাকে ওখানে প্রথম অপ্যাম্পটা হচ্ছে একটা অ্যাম্পলিফাইং অপ্যাম্প, সেকেন্ডটা হচ্ছে কম্পেয়ারিং অপ্যাম্প। কম্পারেটর মানেই তার একটা হিস্ট্রিজ লুপ থাকবেই, তো সেটা ওই হিস্ট্রিজ লুপটার জন্যই হচ্ছে বেসিক্যালি মেইনলি। ওকে, ম্যাগনেটিজমটা একটুখানি আজ শুরু করছি, বাট অবভিয়াসলি ইট উইল টেক আ লট অফ টাইম, সেজন্য আমি পুরোপুরি ঢুকছি না, ম্যাগনেটিজমের আইডিয়াটা দিচ্ছি, এবং সেখান থেকেই আসবে ইনসেক্ট আউটব্রেকটা, লোকাস্ট আউটব্রেকটা, খুব সিমিলার সিস্টেমস। ওকে ওকে, the topic is imperfect bifurcations. তো ওটা কি 0.66 ধরে এসছে 5টা কাট, নাহলে আমি পরে দেখবো, কোনো না কোনো ভ্যালু তো আসবেই। কৃতিকা, ওকে, সিস্টেমটা হচ্ছে, দাঁড়া একটা সিস্টেম দেখি, h প্লাস আর এক্স মাইনাস এক্স কিউব, তিনখানে এসছে, ঠিক আছে, আমি ছবিগুলো পাঠিয়ে দেবো। আচ্ছা এক মিনিট, কারো 5টা এসছে কি? আচ্ছা এক মিনিট, ওকে, দাঁড়া আমি আমার গ্রাফ প্রোডাক্ট একটুখানি দেখছি। এক্স প্লাস, স্ক্রিন শেয়ার হচ্ছে? হচ্ছে তো বলিস? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। ঠিক আছে, ওকে, ইমপারফেক্ট বাইফার্কেশনস। ইমপারফেক্ট বাইফার্কেশনের কনসেপ্টটা হচ্ছে, এতক্ষণ যে সিস্টেমগুলো কনসিডার করেছিলাম প্রত্যেকটা সিমেট্রিক সিস্টেম, মানে পিচ ফর্কের কথাই এখনো বলছি, ঠিক আছে। পিচ ফর্ক খুব ইন্টারেস্টিং, এই পিচ ফর্ক থেকে অনেক অনেক কিছু করানো যায়। সো পিচ ফর্কটি সব থেকে ইন্টারেস্টিং এই ইয়েতে 1D-তে, কারণ স্যাডেল নোট সবসময় করতে পারে, ঠিক আছে। পিচ ফর্কটা খুব রেয়ার কেসেসে হয়, সিমেট্রিক কেসেসে, এবং তখন খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটে। ইমপারফেক্ট বাইফার্কেশনের কনসেপ্টটা হচ্ছে যে এমনিতে বাইফার্কেশনটার এরকম নর্মাল ফর্ম, ধর একটা টার্ম এরকম অ্যাড হয়ে আছে যেটা আরেকটা প্যারামিটার, এখন দুটো প্যারামিটার আছে, ঠিক আছে। তাহলে সেরকম একটা সিস্টেমের ক্ষেত্রে কিরকম চেঞ্জেস হতে পারে? এমনিতে এই আর এক্স মাইনাস এক্স কিউবটা যদি আমি পোটেনশিয়াল আঁকি, তাহলে মাইনাস আর এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স ফোর্থ বাই 4, মানে একটা রকম বোতলের মতো পোটেনশিয়াল আসবে, ঠিক আছে, একটা পার্টিকুলার ভ্যালু পড়ে, ঠিক আছে, রাইট। হাউএভার এই এইচ টার্মটার ফলে একটা এইচ এক্স টার্ম চলে আসছে, এবং এক্স মানে হচ্ছে কোনো একটা ইউরো পোটেনশিয়ালের মধ্যে ওটা একটু বেশি ফেভার করবে, মানে এই বোতলের মধ্যে কোনো একটা এরকম ফর্ম অথবা অন্যটা এরকম একটা ফর্ম হয়ে যাবে, এটা করে দেখতে পারিস, একটা বায়াসিং চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ বল দাদা, প্রেজেন্টেশন থেমে গেছে। ও হো হো, ও হো, ওকে ওকে, থ্যাংক ইউ, আমি প্রেজেন্ট করছি। প্রেজেন্টেশন চলছে দাদা, শুধু পিন করতে হবে তোমার এইটাকে। ওকে, পিনটা ঘেরা সরে গেছে, তুই একবার এইটা পিন কি করে করবি বলতো? তোমার 3টে আইডির মধ্যে যে কোনো একটাতে ক্লিক করে পিন করুক, তো চেক করলে এটা চলে আসবে, ঠিক। আচ্ছা এক মিনিট, আমি তোকে ওটা সামনে এনে দিচ্ছি, দাঁড়া। হ্যাঁ সামনে এসছে, হ্যাঁ ওটা পিন করে নে।
ওকে, সো হ্যাঁ যেটা বলছিলাম, দেখ